আচ্ছা, সো প্রথমেই আমরা গত দুইটা ক্লাস গেছে, দুইটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা যথেষ্ট বেসিক ফরেক্স ট্রেডিং এর বেসিক গুলো আমরা ক্লিয়ার করছি। এখনো এরপরেও কিছু বেসিক টপিক থাকে, যেমন আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কিছু কিছু টপিক থাকে, সেগুলো হচ্ছে পিপ, পিপ থাকে, লট থাকে, লেভারেজ থাকে। লেভারেজ, এই টপিকগুলো হচ্ছে মূলত আপনার খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক, যে টপিকগুলো না জানলেই না। অ্যাজ আ বেসিক ট্রেডার, বেসিক অফ ফরেক্স, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ভাই পিপ কি, লট কি, লেভারেজ কি, এগুলো আমাকে একটু আইডেন্টিফাই করে দেন, এগুলো আমাকে একটু ক্লিয়ার করে দেন। পিপ, প্রথমে আমরা আলোচনা করবো পিপ নিয়ে। ওকে, পিপ পিপ নিয়ে আলোচনা করলে পিপের ফুল ফর্ম কি দাঁড়ায়? পিপের ফুল ফর্ম থেকে দুইটা। আমরা মেইনলি যেই স্ট্যান্ডার্ড যেটা, সেটাই আমরা ইউজ করে ট্রাই করবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ ইন পয়েন্ট। উই গট ইট? পার্সেন্টেজ, PER, পার, CENTAZE, পার্সেন্টেজ, IN, ইন পয়েন্ট। পয়েন্ট কি হইল? এক মিনিট, আরে ভাই আজব। পার্সেন্টেজ ইন পয়েন্ট, ওকে, এইরকম। আচ্ছা, এইভাবেই দেখাই, পার্সেন্টেজ ইন পয়েন্ট। পার্সেন্টেজ ইন পয়েন্ট অর্থাৎ প্রতি পয়েন্টে কত পার্সেন্ট করে পাচ্ছে। এক কথায় একদম সোজা বাংলা ভাষায় যদি বলি, যে প্রতি পয়েন্টে কত পার্সেন্ট করে পাচ্ছে। এখন আপনারা দেখবেন মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে ভাই, এক লটে কত ডলার হয়, এক লটে কত ডলার হয়, এত লটে কত ডলার হয়। এটা একটা ভুল কোশ্চেন। মূলত আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে কত পিপে কত ডলার পাচ্ছি, কত পিপে কত ডলার লস যাচ্ছে, কত পিপে কত ডলার এন্ট্রি হচ্ছে, কত ডলার ঢুকতেছে। ওকে, আমাদের মূল এই পিপটা আসলে কি? আমাদের মূল এই পিপটা হচ্ছে আমাদের এই যে ডান দিকে দেখতেছেন, এটা প্রাইস। এই প্রাইসের উপরে আপনার যেই প্রতি পার্সেন্টেজটা আপনারা পাচ্ছেন, সেটাই হচ্ছে মূলত পিপ, কয় পিপ খাচ্ছে। এখন পিপটা মূলত কেমন ভাবে কি কাজ করে, এইটা আপনাদেরকে সংক্ষেপে একটা ছোট্ট একটা ধারণা দিই, যে পিপটা মূলত কোন ভাবে কাজ করতেছে। পিপের কথা যদি আপনাদেরকে বলি, পিপ আমরা মূলত দুইটা সেক্টর পাবো। পিপে আমরা দুইটা সেক্টর পাবো ফরেক্স এর মধ্যে, স্পেশালি ফরেক্স এর মধ্যে আমরা দুইটা সেক্টর পাবো। একটা হচ্ছে ইউএসডি, বা অর্থাৎ মেজর কারেন্সি যেগুলো আছে, মেজর কারেন্সি স্পেশালি ইউএসডি রিলেটেড কান্ট্রি কারেন্সি যেগুলা, এই সকল কারেন্সি এবং অন্যান্য সব কারেন্সি রিলেটেড, একমাত্র জেপিওয়াই রিলেটেড কারেন্সি গুলা বাদে এক ধরনের পিপ আমরা পাবো। আর শুধুমাত্র জেপিওয়াই এর উপর নির্ভর করে এক ধরনের পিপ আমরা পাবো। আই রিপিট, শুধুমাত্র জেপিওয়াই এর উপর নির্ভর করে আমরা এক ধরনের পিপ পাবো, এবং অন্যান্য সকল কারেন্সির উপর নির্ভর করে আমরা এক ধরনের পিপ পাবো। অন্যান্য যে সকল কারেন্সি গুলো আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি মার্কেট যেটা আছে, ইউরো ইউএসডি হচ্ছে আমাদের যে সম্পূর্ণ প্রাইসটা, প্রাইসের সর্বশেষ দুই সংখ্যা হচ্ছে আমাদের মূলত পিপ। প্রাইসের সর্বশেষ দুই সংখ্যা এখানে যদি আমরা দেখি, 1.04788, 1.04788, 1.04788, সো এইখান থেকে এই প্রাইসে বর্তমানে আছে। অর্থাৎ কি, আমি আগের দিন বলছিলাম যে এর মানে কি দাঁড়ায়, এর মানে দাঁড়া হচ্ছে $1 সমান $1.04, বা $1 1.04788 এইটা হচ্ছে €1 এত ডলার করে আসতেছে। সো এই জিনিসটা মূলত আমাদের এই ডান দিকে প্রাইসে রিপ্রেজেন্ট করতেছে। সো এই জিনিসটার এই যে শেষ দুইটা সংখ্যা, ডেসিমেলের শেষ দুইটা সংখ্যা, ডেসিমেল কোনটা? এই যে পয়েন্ট যেটা, ডেসিমেলের পরবর্তী শেষ দুইটা সংখ্যা হচ্ছে মূলত পিপ হিসাবে কাউন্ট হবে। অর্থাৎ এই যে 88, 88 থেকে যখনই আমাদের মার্কেট 1.04787 এ নামবে, নিচে নামবে, অর্থাৎ কি আমাদের মার্কেট এক পিপ কমতেছে। 87 টু 88 টু 87 এ নামছে, অর্থাৎ এক পিপ নিচে নামছে। তাহলে পিপটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আরেকবার হ্যাঁ, আরেকবার আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে একদম সহজ ভাষায় যদি বলি, আমাদের ডান দিকে যে প্রাইসটা আছে, আমাদের যে প্রাইসটা মূলত ওঠানামা করতেছে, আমাদের ফরেক্স মার্কেট মূলত প্রাইস ওঠানামা করতেছে, এইটারই একটা এই চার্টটা দেখায়। এই চার্টটাতেই এই যে চার্টটাতে এই প্রাইসেরই একটা গ্রাফিক্যাল ওয়ে বা গ্রাফিক্যাল রূপ। তো এই ক্ষেত্রে আমাদের যে মার্কেটের যে প্রাইসটা আছে, বর্তমান যে প্রাইসে চলতেছে মার্কেটে বর্তমান যে ভ্যালু, মার্কেটের যেই প্রাইস ভ্যালু, সেই
মূল্যটা সেই প্রাইসটাই যে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে, এই প্রাইসটা যে বাড়তেছে কমতেছে, আমরা কি অলওয়েজ বলবো যে ভাই মার্কেটের প্রাইস বাড়তেছে, মার্কেটের প্রাইস কমতেছে? এই জিনিসটা এক ধরনের। আরেকটা জিনিস কি, যখন আপনি ট্রেড নিবেন তখন আপনার টার্গেট থাকবে যে আপনি কত পিপ খাওয়াইতে চাচ্ছেন, আপনি কত পিপ খাইতে চাচ্ছেন। একদম সিম্পল ভাষায় যদি বলি, আমি কিন্তু মাঝে মাঝে আমার ব্যাচ ওয়ানের মেম্বাররা স্পেশালি শুনছে, এছাড়া আপনাদেরকে উল্লেখ করছিলাম আমি গত ক্লাসটাতে, যে আমি যতটুকু পিপ খাওয়াইতে চাইছি আমার পিপ খাওয়ানো হয়ে গেছে, প্রফিট আমার বুক। অর্থাৎ আপনি পিপ যখন আপনি দেখতেছেন যে আপনি একটা লং পজিশন ওপেন করবেন, অর্থাৎ আপনি আপের জন্য ট্রেড করবেন, ফর এক্সাম্পল এই পয়েন্ট থেকে আপনি আপের জন্য ট্রেডটা ওপেন করবেন, এই পয়েন্টে কত চলতেছে 1.04716, 16 থেকে আপনি কততে উঠাইতে যাচ্ছেন, আপনার টার্গেট হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত, এটা কি 1.04772, অর্থাৎ এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 1.04716, অর্থাৎ 716 থেকে আপনি উঠাইতে যাচ্ছেন হচ্ছে 772, অর্থাৎ এই 772 থেকে 716 মাইনাস করলে যে অ্যামাউন্টটা এসে দাঁড়াবে, অর্থাৎ শেষ সংখ্যা থেকে শেষ সংখ্যা পর্যন্ত অ্যামাউন্টটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা এসে দাঁড়াবে সেটাই হচ্ছে আপনার পিপ। এক কথায় যদি বলি, আপনার যে সকল প্রাইস গুলো আছে এই প্রাইসের মানে পয়েন্টের পর পয়েন্ট হচ্ছে ডেসিমেল, ডেসিমেলের পরবর্তী পরে খাবো পয়েন্টের, অর্থাৎ ডেসিমেলের পর শেষ যতগুলাই সংখ্যাই থাকুক না কেন, মনে করেন 4-5টা থাকে, স্পেশালি এখানে যে করে দেখাচ্ছে এই করেই থাকে, সেটা হচ্ছে পাঁচটা সংখ্যা থাকে, এই যে পাঁচটার শেষ যে দুই সংখ্যা, সেই দুই সংখ্যাই হচ্ছে মূলত পিপ হিসেবে কাউন্ট হয়। এইটা হচ্ছে এক ধরনের পিপ। এইটা হচ্ছে স্পেশালি মানে রেগুলার যে পিপ হিসাবে আমরা কাউন্টটা করি, এটা হচ্ছে মূলত রেগুলার পিপ। এক কথা যদি বলি, এটা হচ্ছে রেগুলার পিপ। জাপানিজ পিপ আবার একটু আলাদা, জাপানিজ সিস্টেমে পিপটা একটু আলাদা। আমরা জাপানিজ সিস্টেমে যদি একটু বুঝতে হয় তো আমাদের জাপানিজ সিস্টেমে যাইতে হবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি ইউএসডি জেপিওয়াই মার্কেটে যাই, যেমন দেখেন এখানে ইউএসডি জেপিওয়াই মার্কেট যেটা আসলাম, ইউএসডি জেপিওয়াই আসলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এইখানে মাত্র কয়টা সংখ্যা আছে, একটা, এখানে তিনটা, আর এখানে কিন্তু আবার একটা কম সংখ্যা আছে। দেখেন এখানে আমাদের এখানে দেখছিলাম যে ডেসিমেলের পরবর্তীতে 5টা সংখ্যা, এখানে ডেসিমেলের পরবর্তীতে 3টা সংখ্যা। সো এইখানে ডিফারেন্সটা কি, এইখানে ডিফারেন্স হচ্ছে অনলি লাস্ট নাম্বার। অর্থাৎ আমাদের এইখান থেকে যদি দেখি যে একটু মার্ক করি, আমরা যদি এখান থেকে দেখি বর্তমানে মার্কেট চলতেছে 151, অর্থাৎ 151.428 সো 428, এটা এইটটা একটু বুঝে নেন, 428 যখন আপনার টার্গেট, ফর এক্সাম্পল আমি যদি একটু নর্মালি এখন দেখি মার্কেট এখানে একটা বিল্ড আপ করতেছে, এখানে আমাদের একটা সাপোর্ট টাইপ আছে, এখানে একটা সাপোর্ট টাইপ আছে, এখানে একটা শোল্ডার টাইপ করে গেছে। সো সাব টোটাল এখান থেকে হেভি একটা ফল নিচ্ছে, এখান থেকে মার্কেট বিল্ড আপ করার ট্রাই করছিল কিন্তু করতে পারে না, মার্কেট আবার ফল করে এখানে একটা বিল্ড আপ জোন করতেছে, যে বিল্ড আপ জোনটা অলরেডি এইখানে একটা কইরা গেছে। সো বিল্ড আপ জোন প্লাস বিল্ড আপ জোন, মার্কেটে প্রেসার আসার পসিবিলিটি আছে। আফটার অল যদি আমরা দেখি মার্কেটের এটা হচ্ছে আপাতত দৃষ্টিতে হচ্ছে এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো বলা যায়। এইখান থেকে মার্কেট উপরে ওঠার পসিবিলিটি প্রায় 60% আমরা আয়ত্ত করতে পারি অ্যাকর্ডিং টু মি। সো যদি উপরে ওঠে তাহলে এটা কতটুকু উঠতে পারে, এখান থেকে হাইয়েস্ট গেলে এই পর্যন্ত মার্কেট উপরে উঠতে পারে। অর্থাৎ এইখানে কোন পয়েন্টে আছে আমরা যদি একটু দেখি, এখানে আমরা যদি ধরি 151.430, অর্থাৎ 430 আছে, মার্কেট উপরে উঠলে 51.517, অর্থাৎ এই যে পুরো 517, এই পুরোটুকু মার্কেট হচ্ছে এই পিপটুকু মার্কেট খাচ্ছে। এইখানে আমি যে ডিফারেন্সটা মূলত আইডেন্টিফাই করতে চাইছি সেটা হচ্ছে 151 পয়েন্ট, এটা কত ছিল 430, ধরেন 430, আমাদের এই 151.430 যে পয়েন্টটা আছে, এইখানে অনলি শেষ ডেসিমেলের পরবর্তীতে শেষ যে সংখ্যাটা, এই শেষ সংখ্যাটাই হচ্ছে মূলত পিপ হিসাবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ জি, বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, না বুঝতে পারলে অবশ্যই রেসপন্স করতে হবে। বুঝতে পারছি। তবে এটা কিভাবে কাজে লাগে বা কোথায় কি লাগে এটা বললে ভালো হতো। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন যে ভাই আমি এইগুলো যে আমি জানলাম, এইটা জানি আমার লাভটা কি, আমার এখানে কাজটা কি? এখানে কাজটা এই যে আমি কেবল যেটা বললাম
যে ভাই আমাদের এই পিপটা মূলত কি কাজে লাগে, পিপটা মূলত আপনার পজিশন সাইজিং এর কাজে লাগে। অর্থাৎ আপনি যে আমি কেবল এই একটা ছোট্ট একটা অ্যানালিসিস করলাম জাস্ট চোখের দেখায়, আমি কিন্তু কোনো কিছু মেজার করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট চোখের দেখায় একটা অ্যানালিসিস করলাম যে আমাদের ইউএসডি যে মার্কেটটা আছে ফুললি একটা ডাউনটের মার্কেট আছে, ডাউনটের মার্কেটের উপরে এখান থেকে মার্কেট একদম ক্লোজ রেঞ্জে যদি আসি, মার্কেট এখানে সম্পূর্ণ একটা বিল্ড আপ জোনের মধ্যে মার্কেট কিন্তু আছে। দেখেন হিজিবিজি 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 হিজিবিজি, এক কথায় যদি বলে এটা একটা বিল্ড আপ জোন। তো এখানে কি করতেছে, এইখানে আমাদের একটা শোল্ডার টাইপ করে গেছে, রিভার্স শোল্ডার, রিভার্স বলতেছি সরি, আলটিমেট শোল্ডার টাইপ করে গেছে। আলটিমেট শোল্ডারের পরবর্তীতে মার্কেট এখানে ওঠার চেষ্টা করছে, মার্কেট ফল করছে, মার্কেট বিল্ড করতে করতে মার্কেট ফল করছে, উঠছে, মার্কেট বিল্ড করতে করতে ফল করছে, বারবার কিন্তু বিল্ড আপ আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আবারও উপরে উঠছে, ফল করছে, এবং এই যে শোল্ডার আলটিমেট শোল্ডার জোনটা আছে, আলটিমেট শোল্ডার জোনের মধ্যে এখানে আমাদের একটা সাপোর্ট আছে, এখানে আমাদের কিন্তু একটা বিল্ড আপ সাপোর্ট আছে। সাপোর্ট আমাদের এই বিল্ড আপ সাপোর্টের মধ্যে এসে আবারও একটা বিল্ড আপ করতেছে। সো ইন দিস জোন, বা অ্যাকর্ডিং টু দিস শর্ট অ্যানালাইসিস, এই যে নর্মাল একটা অ্যানালাইসিস, এই নর্মাল অ্যানালাইসিসের মতে আমার মতে মার্কেট এখান থেকে এখন উপরে ওঠার পসিবিলিটি অনেকটা বেশি। যদি উপরে ওঠে, কতটুকু উপরে উঠবে, এইটাই হচ্ছে আপনার এই ক্ষেত্রে আপনার পিপটা কাজে আসবে। ফর এক্সাম্পল আপনি যখন ট্রেড করবেন, আমি যদি একটু যাই, আমার এখানে তো আপনি যখন একটা ট্রেড প্লেস করবেন, আমার তো এক্সপ্রেস অ্যাকাউন্টটা খোলা নেই আমার এখন। আমি কি মেইন অ্যাকাউন্ট লগ ইন করবো? আচ্ছা মেইন অ্যাকাউন্ট বাদ দিই। আচ্ছা হোল্ড 1 মিনিট, মেইন অ্যাকাউন্টটাই লগ ইন করবো। মেইন অ্যাকাউন্ট লগ ইন করে আপনার কি পাসওয়ার্ড দেখানো উচিত হবে আপনাদের? হুম, একটু হোল্ড করেন, আমি আমার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আপনার আচ্ছা, আপনার যেটা খুশি মনে হয়। একটু লগ ইন করে নিই, তার পরবর্তীতে, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, ওকে, কেউ ডোন্ট মাইন্ড। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আচ্ছা 1824। আচ্ছা ফাইন এনাফ, লগ ইন ডান। আচ্ছা এইবার আশা করি স্ক্রিন শেয়ারটা করা পসিবল। শেয়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে এবার বলেন? দেখা যাইতেছে। দেখা আচ্ছা যায়, দেখা যায়। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আপনি যখন এখান থেকে ট্রেড ওপেন করবেন, ফর এক্সাম্পল আমার এখানে কিন্তু মাশাআল্লাহ একটা ট্রেড লস চলতেছে, আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছিলাম, মার্কেট মাশাআল্লাহ ফল করছে, আমাদের বিটকয়েন মার্কেট। সো এইখানে যদি আমরা একটু দেখি, আমরা যখন এইখান থেকে ফর এক্সাম্পল আমার মতে মার্কেট এখান থেকে উপরে ওঠা উচিত, সো আমি এইখানে একদম কম লটের একটা ট্রেড নেবো, 0.1 লটের একটা ট্রেড নিয়ে এখান থেকে 0.1 0.1 লটের আমি এখান থেকে ট্রেড নেবো। ওকে, সো আমি এই যে বাই অর্ডার প্লেস করলাম, আমার এখান থেকে এই পয়েন্টে দেখেন বহুত পরিমাণে স্প্রেড খাচ্ছে, মার্কেট অবস্থা খুব একটা ভালো না। সেশন অলরেডি আমাদের কিন্তু নিউ ইয়র্ক সেশনে মেবি পাড়া দিছে, আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। ওকে, এইখানে ট্রেড প্লেস করে আমি এখানে আমার টেক প্রফিট, আমাদের টিপি, যেটা আমাদের টিপিটা আমরা সেট করবো, ধরেন আমাদের টার্গেট হচ্ছে আমার মতে মার্কেট এখান থেকে কমপক্ষে আমাদের এই জোনটা টাচ করা উচিত, এই জোনটা টাচ করার কথা মার্কেট, অর্থাৎ আমাদের এই যে এইটুকু এই টাচটা করার কথা। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমি $200 প্রফিট টার্গেট রাখলাম। ওকে, আর স্টপ লস আমি এখানে কোনো কিছু রাখলাম না, ধরেন যেহেতু আমি স্টপ লস মার্কেট করতেছে না, মার্কেটে আমি কোনো প্রকার কোনো স্টপ লস রাখতেছি না এখন। তো আপাতত আপনি দেখেন যদি একটু ভালোভাবে, এইখানে কয়েকটা জিনিস উল্লেখ হচ্ছে। দেখেন, একটা কি হচ্ছে যে আমি কত প্রফিট পাচ্ছি, এই দেখেন দেখতে পাচ্ছেন $200, 200.05 ইউএসডি, দেখতে পাচ্ছেন? দেখা যায়, দেখা যায়। জি, এইখানে আমি $200 প্রফিট টার্গেট রাখতেছি। এর পাশে আমরা একটা জিনিস রাখতেছি যে 5% কি রাখতেছি আমরা, প্রফিট 5% প্রফিট আমরা রাখতেছি, যে আমরা 5% মার্কেট যদি 5% আপে যায়, অর্থাৎ 5% বিল্ড আপ নেয়, তখন আমরা ওইখান থেকে একটা পুল আপ নেয়, বিল্ড আপ বলছি, পুল আপ নেয়, তখন আমরা ওইখান থেকে প্রফিট বুক করতে পারবো। এর পরবর্তীতে দেখেন আরো একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে ভাই 2 প্লাস খাচ্ছে 2.85
7.8 পিপস। এই যে পিপসটা আসছে, এই পিপসটা হচ্ছে আপনার কাজ। আপনারা আপনি তিন ভাবেই কিন্তু আপনার ট্রেডটাকে অ্যানালাইজ করতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন যে ভাই আমি একটা ট্রেড নিচ্ছি, আমি $200 প্রফিটের টার্গেটে রাখছি। এই একটা আপনার রিপ্রেজেন্ট করলেন একভাবে। আপনি একটা ট্রেড নিচ্ছেন, ভাই আমি একটা ট্রেড নিচ্ছি, আমি 5% প্রফিট টার্গেট রাখতেছি, 5% টাচ করলে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, এই একটা আপনি রাখতেছেন। এর পরবর্তীতে কি, ভাই আমি একটা ট্রেড নিচ্ছি, যেই ট্রেডে আমি 2800 কত 57 পিপস খাইতে হবে, 2857 পিপস আমার খাইতে হবে, যেহেতু এটা বিটকয়েন, বিটকয়েনে পিপসের সংখ্যাটাও বেশি। সো 2857 পিপস খাইলে আমি আমার প্রফিটটা বুক করতে পারবো। দেখছেন, আপনি তিন ভাবে আপনি আপনার ট্রেডটা মেজার করতেছেন। এখন এইখানে কথা হচ্ছে, ভাই আমি কি খালি মানে ট্রেডটা মেজার করার জন্য আমি পিপটা কাজে লাগাবো? না, আরো কাজ আছে। আরো একটা কাজ দেখাই আপনাদেরকে। আপনি এখান থেকে ট্রেডটা নিচ্ছেন, আমি যে কেবল একটা জিনিস বললাম যে আমাদের টার্গেট কোন পর্যন্ত, আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত আমাদের টার্গেট। অর্থাৎ আপনাদের এই পর্যন্ত যে টার্গেটটা আমাদের, এই জোন থেকে এই জোন, এই যে জোনের মধ্যে যে মার্কেটটুকু, এই মার্কেটটুকুর মধ্যে আমাদের যতটুকু পিপস খাচ্ছে, এই হচ্ছে একটা পজিশন সাইজিং বলে এটাকে ট্রেডিং এর ভাষায়। আপনি পজিশনটা যখন আয়ত্ত করতে পারবেন, তখন আপনার প্রফিট হওয়ার পসিবিলিটি বাইরে যাবে, লস হওয়ার পসিবিলিটি কমে যাবে। সো এই প্রফিট পসিবিলিটি বাড়ানো আর লস পসিবিলিটি কমানো, এই জিনিসটাও কিন্তু আপনার পিপসের উপর আয়ত্ত করতে হবে। অর্থাৎ আপনি কত পিপস থেকে কত পিপসের মধ্যে আপনি মার্কেটে খেলাচ্ছেন, এটাই হচ্ছে আপনার মেইন টার্গেট। পিপস জিনিসটা আয়ত্ত করার অন্যতম রিজন এইটা হইতে পারে যে ভাই আমি এই পয়েন্ট টু এই পয়েন্ট, অর্থাৎ এই জোনের মধ্যে মার্কেটে রাখতে চাচ্ছি, এই জোনের মধ্যে আমি আমার প্রফিট গুলো ট্রেড গুলো নিতে চাচ্ছি। সো এই যে জোনটা আপনি আয়ত্ত করবেন, আপনি কিন্তু বারবার বলতে পারবেন না যে ভাই 9,98,948 থেকে 95,657 পর্যন্ত আমার ট্রেডের মার্কেট, এই ট্রেডের এরিয়া বা ট্রেডের জোন। আপনার বললে কি বলতে হবে যে ভাই আমি যে ট্রেডটা নিব, সেইখানে আমি 2,000 পিপসের মধ্যে আমি আমার ট্রেডটা কমপ্লিট করতে যাচ্ছি। আমার সেটা হোক বুলিশ ট্রেড, হোক বেয়ারিশ ট্রেড, আমি আমার টার্গেট রাখছি আগামী মার্কেট যে রেঞ্জে বর্তমানে আছে, সেই রেঞ্জ থেকে নেক্সট 2,000 পিপস আমার টার্গেট, বা 2,500 পিপস আমার টার্গেট। এটা যখনই আমি মনে করেন অন্য কোনো মার্কেটে যাব, ফর এক্সাম্পল ইউএসডি সিএডি মার্কেটে যাব, তখন আমাদের ইউএসডি সিএডি বিষয়টা কিন্তু একটু আলাদা হয়ে যাবে। ইউএসডি সিএডি বিষয়টা আমাদের কেমন হবে তখন, যদি দেখি ইউরো ইউএসডি তেও যদি আসি, ইউরো ইউএসডি তে আসলে আপনারা দেখতে পাবেন, ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা ট্রেড ওপেন করছিলাম, এই পয়েন্ট থেকে মার্কেট উপরে উঠছে, মার্কেট আমি মূলত ট্রেড নিয়েছিলাম এই পয়েন্টে বা এই পয়েন্টে। সো এই পয়েন্ট থেকে মার্কেট উপরে উঠছে, আপনার মেইন আমার কথা যদি বলি, আমার মেইন টার্গেট এইটা, এই পর্যন্ত আমার পয়েন্ট তাহলে কত, এইখানে 49, আর এইখানে চলতেছে হচ্ছে 800 কত। আমার মেইন যে এরিয়াটা সেটা হচ্ছে 50 পিপস। নেক্সট 50 পিপসে আমার প্রফিট টার্গেট বুক আর প্রফিট টার্গেট ক্লোজ। এই হচ্ছে আপনার পিপসের কাহিনী। এছাড়া আপনি যখন কাউকে জিনিসটা রিপ্রেজেন্ট করবেন, জিনিসটা বলবেন, বা আপনি যখন ট্রেড নেবেন, আপনার ব্রেইনের মধ্যেও কিন্তু এই জিনিসটা খাটবে যে আপনি ভাই কিভাবে ট্রেড গুলা করতেছেন। আপনি যখন ট্রেড গুলা নিবেন, আপনি যখন মার্কেটের পার্সেন্টেজ গুলা বাড়বে, পার্সেন্টেজ গুলা কমবে, তখন আপনার এই জিনিসগুলো আলোচনা করতে হবে যে কত পিপসের প্রফিট আপনি বুক করছেন, কত পিপসের লস আপনি বুক করছেন, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। সো পিপসের বহুত কাজ আছে ইন ফিউচার। আরেক কথা যদি আরেকটা এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে ভাই বারবার প্রাইস এক জিনিস, পিপস আরেক জিনিস। প্রাইস জিনিস বললে আমাদের মার্কেট বর্তমানে যে রেঞ্জে আছে শুধুমাত্র সেইটাই বোঝায়। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই ইউরো বলতেছি, ইউএস ডলার, জাপানিজ, ওকে, সো অর্থাৎ ইউএসডি জেপিওয়াই এর বর্তমান প্রাইস কত বা বর্তমান প্রাইস রেঞ্জ কত, তখন আপনি কি বলবেন বলুন তো? তখন আপনি বলবেন যে রেঞ্জে মার্কেট বর্তমানে চলতেছে সেটা কি 151.402, 151.402, অর্থাৎ 151.402, এইটা আপনি বলবেন। কিন্তু আপনার যখন বলবো যে ভাই তাহলে এখান থেকে, এই যে আমি এতক্ষণ বললাম যে মার্কেট আপে যাইতে পারে, মার্কেট এখান থেকে আপে গেলে আপনার টার্গেট কতটুকু, তখন কিন্তু আপনি এই প্রাইসটা আর বলবেন না। তখন আপনি বলবেন যে আমার নেক্সট টার্গেট হচ্ছে আগামী 100 পিপস, নেক্সট 100 পিপস। প্রাইস আর পিপসের মধ্যে পার্থক্য, দুইটাই কিন্তু দুইটাই সেম, বাট ডিফারেন্সটা হচ্ছে যে পিপস হচ্ছে শেষের দশমিকের শেষ সংখ্যাটা, বা প্রাইসের ছোট ফর্মটা, এক কথায় যদি বলি। বুঝতে পারছি? জি জি বুঝছি। বাংলা So, ভাষায় বলতে গেলে জি বলেন। ধাপ। টাইমটা, হ্যালো। জি ভাই বলেন, অনেক লেটে জয়েন করে ফেলছেন। আমি ফরিদপুর ছিলাম, তো আমার বাসা ফরিদপুর, বাসা ভাঙা, গেছিলাম ফরিদপুর ডাক্তার কাছে। মানে হচ্ছে জি কি,
লট সাইজটা কিরকম ভাই, এটা যদি বুঝাইছেন কিনা আমি জানি না, যদি না বুঝা থাকলে একটু বুঝাইলে অনেক উপকৃত হইতাম। আমি বুঝাবো ভাই, লট জিনিসটা নিয়ে আলোচনা করবো একটু পরেই, বুঝছেন? এই টপিকটা একটু আলোচনা পরে। প্রায় শেষ। জি, আপনি ক্লাসে থাকেন, আপনি ক্লাসে থাকলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো পিট জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার করছি। এর পরবর্তী আমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে লট। কেবলমাত্র এই যে ভাই জিজ্ঞাসা করলো ইসরাফিল না কি নাম। সো লট জিনিসটা আসলে কি, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লট। LOT, লট। সো এক কথায় আমি প্রথমে একটু খাস বাংলায় বলবো, তার পরবর্তীতে আমরা ট্রেডিং এর ভাষায় যাবো। খাস বাংলা, আমরা বাঙালি তো খাস বাংলা খুব বেশি পছন্দ করি, বা খাস বাংলায় বললে আমরা বুঝতে আমরা সুবিধা বোধ করি। ওকে, খাস বাংলায় যদি বলি, লটটা আসলে কি, লট হচ্ছে আপনার অ্যামাউন্ট বা আপনার কোয়ান্টিটি। এক কথায় যদি একদম খাস বাংলা যদি বলি যে হোয়াট ইজ লট, লট মিনস কোয়ান্টিটি। আমি একটু আগে কিন্তু ক্লাস শুরুর আগেও কিন্তু আমি একটা এক্সাম্পল দিছিলাম যে ক্লোদিং বিজনেস যখন করা হয় তখন আমরা কি করি, আমি নিজেও মাঝে ক্লোদিং বিজনেস করছি, বর্তমানে আছে। তো সেক্ষেত্রে যদি আমি দেখি যে ক্লোদিং বিজনেসে কিন্তু বলা হয় যে 1 লট কাপড় আনা হয়েছে, 2 লট কাপড় আনা হয়েছে বলা হয়। কিন্তু এটা আপনারা যারা আগে থেকে এই টপিকটা জানেন, লট জিনিসটা আসলে কি, ট্রেডিং এর বাইরেও লট কিন্তু প্রতি স্টেপে ইউজড হয়। এত লট কাপড় আনা হয়েছে, 1 লট কাপড়, 1 কন্টেইনারের কাপড় আনা হয়েছে। লট হচ্ছে আপনার কোয়ান্টিটি নির্ধারণ করে, আপনি কতটুকু অ্যামাউন্টের কতটুকু পার্সেন্টেজ শেয়ার আপনি কিনতেছেন। যেহেতু আপনি ফরেক্স মার্কেটে আছেন, দ্যাট মিনস আপনি কিন্তু পার্সেন্টেজ বা আপনি কিন্তু শেয়ার বেচা কেনা করতেছেন, কেনা বেচা করতেছেন। সো আপনার এই যে শেয়ারটা আপনি কিনতেছেন, আপনার যে শেয়ারটা আপনি বেচতেছেন, এটা ঠিক কতটুকু অ্যামাউন্টের, কতটুকু কত অ্যামাউন্টের কোয়ান্টিটিটা কি, আপনার ঠিক কোন অ্যামাউন্টের শেয়ারটা আপনি সেল করতেছেন, কোন অ্যামাউন্টের শেয়ারটা আপনি কিনতেছেন। এই যে অ্যামাউন্টটা, এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাই নির্ধারণ করে হচ্ছে এই লট জিনিসটা। আপনি যদি 1 লটের ট্রেড শেয়ার করেন, কেনেন, 1 লটের ট্রেড কেনেন, দ্যাট মিনস আপনি এত ট্রেডের এই লটের মধ্যে আবার 3টা ধাপ আছে, সেই ধাপেও আমরা আসবো। সো এক কথায় যদি বলি যে আপনি যদি 1 লটের একটা ট্রেড কেনেন, দ্যাট মিনস আপনার শেয়ারের পার্সেন্টেজ 1 লট, বা আপনার শেয়ারের অ্যামাউন্ট হচ্ছে 1 লট। আপনি যদি 2 লটের কেনেন, তাহলে আপনার শেয়ারের কোয়ান্টিটি হচ্ছে 2 লট, আপনি 2 লটের ট্রেড নিচ্ছেন। আপনি 3 লটের ট্রেড নিচ্ছেন, আমি 0.1 লটের ট্রেড নিচ্ছি। এই যে একটু আগে আমি এক্সপেন্স যদি দেখাই, আমি কিন্তু এখানে 0.1 লটের ট্রেড নিচ্ছি। কই গেল আমার বিটিসি? সো আমি এখানে 0.1, ওরে বাবা বুকে কষ্ট লাগলো, 0.1 লটের ট্রেড নিচ্ছি। ওকে, এই জিনিসগুলো আমি যদি একটু দেখি, সো 0.1 লট, এখানে আমার একটা ট্রেড চলতেছে 0.7 লট, অর্থাৎ আমি ওই অ্যামাউন্টের ট্রেডটুকু আমার ওপেন করা হয়েছে। এখন কিভাবে কি ওপেন করা হয়েছে, কেন কি ওপেন করা হয়েছে, এত কিছু আমরা না যাই, অলরেডি যেহেতু আমার লস চলতেছে, লসটা আমরা না দেখাই। লস দেখাইলে আবার অনেকে ভাববেন যে ভাই ট্রেড পারে না, সমস্যা নেই, প্রফিট আসলে প্রফিটেরটাও দেখাই দিবানি। সো এর পরবর্তীতে যে জিনিসটা, সেটা হচ্ছে যে লটের মধ্যে আমি বললাম একটু আগে যে লটের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ভাগ আছে, ক্রাইটেরিয়া আছে। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড লট, তার পরবর্তীতে মিনি লট, তার পরবর্তীতে মাইক্রো লট। 3টা ধাপ আমরা পাই, 3টা ধাপ পাই। কি কি? স্ট্যান্ডার্ড লট, আরে ভাই, স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড লট, স্ট্যান্ডার্ড লট। এর পরবর্তীতে কি? মিনি লট, মিনি লট। এর পরবর্তীতে মাইক্রো লট, মাইক্রো লট। আচ্ছা, এইখানে স্ট্যান্ডার্ড লট, মিনি লট আর মাইক্রো লট, এই জিনিসগুলো, আচ্ছা 1 মিনিট একটু দাঁড়ান তো, 1 মিনিট একটু দাঁড়ান।
হ্যালো ভাইয়া, আপনি কি কথা বলছেন? হ্যালো। হ্যালো, এতক্ষণ কি আমি মাইক অফ করে গেজাইছি ভাই? হ্যাঁ, আমি তো একটাও কিছুই নাই ভাই, তুই তো শুনতে পাইনি। কিছুই তা শুনতে পাই ভাই নাই ভাই। এতক্ষণ পর কেন রেসপন্স করো তোমরা সিরিয়াসলি ভাই? কোন পয়েন্ট থেকে গেজানো শুরু করছি মাইক অফ করে একটু বলো তো? ওই যে আপনি যখন ওই যে থামতে বললেন মাইক্রো তারপর একটা বলছিলেন, মাইক্রোলটের পরে তার কিছু শোনা যায় নাই। লট এটা কোনো সাইজের মাইক্রো। এটা কোনো কথা? তাই না পরে তোমরা জানাবা না আছো। আচ্ছা আচ্ছা, আমি বলি স্ট্যান্ডার্ড লট হচ্ছে আমরা এটা কি আলোচনা করছি যে কয় ইউনিট থাকে, এটা কি বলছি? না না, আচ্ছা, স্ট্যান্ডার্ড লট আমরা লট মূলত তিন ধরনের, মেজর লট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মিনি লট এবং মাইক্রো লট। স্ট্যান্ডার্ড লট মূলত আমাদের এই যে লট জিনিসটা এই তিনটা ডিভিশনে ভাগ করা হয়েছে। এই ডিভাইডটা করার কারণ হচ্ছে ইউনিট। আমাদের যে কারেন্সি গুলা থাকে সেই কারেন্সি ইউনিটের উপর নির্ভর করে হচ্ছে আমাদের এই লট গুলা নির্ধারণ করা হয় যে ওইটা কোন ধরনের লট। সো আমাদের যে কারেন্সি থাকে, ফর এক্সাম্পল এখানে ইউএসডি জেপিওএ আছে, ইউএসডি যে কারেন্সি, ইউএসডি কারেন্সি যদি 1 লাখ ইউনিটের হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড লট। সেই মার্কেটে যদি আপনি ট্রেড নেন তখন আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতেছেন। যদি আপনি কোনো একটা কারেন্সি পেয়ারে আছেন, সেই কারেন্সি পেয়ারের বেস কারেন্সির ইউনিট হচ্ছে 10,000, তখন আপনি মিনি লটে ট্রেড করতেছেন। যদি আপনি কোনো একটা কারেন্সি পেয়ারে থাকেন, যে কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতেছেন এবং তার বেস কারেন্সি ইউনিট হচ্ছে মাত্র 1,000, তখন আপনি মাইক্রো লটে ট্রেড করতেছেন। এইখানে লটটা কিন্তু পিপের সঙ্গে কানেক্টেড। আমি একটু আগেও বলছিলাম যে পিপ বহুত কাজে আসে। এই তার অন্যতম একটা কাজ এইখানে, সেটা হচ্ছে যে যখন আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করবেন তখন প্রতি পিপে আপনি $10 করে প্রফিট এবং লস হবে। অর্থাৎ যদি এক পিপ উপরে ওঠে, আপনি মনে করেন আপনি আপের জন্য ট্রেড নিছেন, ফর এক্সাম্পল আপনি এখান থেকে ট্রেড ওপেন করছেন আপের জন্য, তখন এক পিপ উপরে উঠলে আপনি $10 প্রফিট পাবেন। দুই পিপ উপরে উঠলে আপনি $20, আরো $10 অর্থাৎ $20 প্রফিট পাবেন। 3 পিপ উঠলে আরো $10 অর্থাৎ $30 প্রফিট পাবেন। সেম ভাবে যদি এক পিপ মনে করেন আপের জন্য ট্রেড নিচ্ছেন এবং এক পিপ নিচে নামলো, সো আপনার $10 মাইনাস যাবে অর্থাৎ লস যাবে। যদি 2 পিপ নামে $20 লস যাবে। যদি 3 পিপ নামে তাহলে $30 লস যাবে। সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লটের সিস্টেম। মিনি লটে কি? মিনি লটে হচ্ছে আপনার প্রতি পিপে $1 করে কাটবে। অর্থাৎ আপে গেলে $1 প্রফিট প্রতি পিপ আপে গেলে $1 করে প্রফিট হবে, প্রতি পিপ ডাউনে আসলে $1 করে লস আসবে। যদি আপনি আপে ট্রেড নেন আর ডাউনে গেলে প্রতি পিপ ডাউনে আসলে $1 করে প্রফিট আসবে, প্রতি পিপ আপে গেলে $1 করে লস আসবে। আর মাইক্রোলটের সিস্টেম আর একটু কম। মাইক্রোলটে হচ্ছে আপনি প্রতি পিপে অনলি 10 সেন্ট করে প্রফিট পাবেন, অর্থাৎ $0.1। $0.1, এই যে $0.1 বা 0.010, এটা হচ্ছে 10 সেন্ট বলে। সো আপনি প্রতি পিপে 10 সেন্ট করে প্রফিট পাবেন বা প্রফিট কাটবে, যে অ্যামাউন্ট থেকে কাটবে আপনার, এইটাই। সো আপনি যদি আপের জন্য ট্রেড নেন, প্রতি পিপ যদি উপরে ওঠে তাহলে আপনি 10 সেন্ট করে প্রফিট পাবেন, আর প্রতি পিপ যদি নিচে নামে তাহলে আপনি 10 সেন্ট করে লস খাবেন। সো এই সিস্টেমটাই হচ্ছে মূলত লট জিনিসটাকে নির্ধারণ করে। সো লট সাইজ, অনেকে বলে যে ভাই লট সাইজটা আমাকে একটু বুঝাই দেন, লট সাইজটা নিয়ে আমার একটু ঝামেলা আছে। তো লট হচ্ছে এক কথায়, আমি আগেও বলছি একটু আগেও, ওইটাও শুনছেন কিনা আমি শিওর না, যেহেতু মাইক বন্ধ করে অনেকক্ষণ গেছে গেছি। তো লট জিনিসটা মূলত আপনার যে টপিকটা নির্ধারণ করে, যে জিনিসটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে আপনার যে ট্রেডটা আপনি প্লেস করছেন, আপনি যে ট্রেডটা প্লেস করবেন বা আপনি করবেন ভাবতেছেন, সেই ট্রেডের অ্যামাউন্টটা, সেই ট্রেডের কোয়ান্টিটিটা, সেই ট্রেডের অনেক কি বলে ভিজিবিলিটা আপনার হচ্ছে লটের মাধ্যমে প্রকাশ পায়। এক কথায় যদি বলি, আপনি যদি বাইনারিতে ট্রেড করেন, আপনি কিন্তু সরাসরি বলতে পারেন যে ভাই আমি $100 ট্রেড নিচ্ছি। তখন সেক্ষেত্রে আপনি যখন ফরেক্সে ট্রেড করবেন বা ক্রিপ্টো ট্রেড করবেন বা এই সকল মানে এক কথা যদি বলি যে আপনি ফরেক্স, ক্রিপ্টো, স্টক যখন ট্রেড করবেন, তখন আপনি কি বলবেন যে ভাই আমি এত লটের ট্রেড নিছি, অর্থাৎ আমি 0.1 লটের ট্রেড নিছি, যেখানে আমার প্রতি পিপে আমি $10 করে প্রফিট পাচ্ছি, অর্থাৎ আমি একটা স্ট্যান্ডার্ড লটের ট্রেড নিছি। বা আপনি যদি বলেন যে ভাই আমি এত লটের ট্রেড নিছি, আমি প্রতি লটে বা প্রতি পিপে আমি $1 করে প্রফিট পাচ্ছি, তখন আপনি বলবেন কি যে ভাই আমি মিনি লটের ট্রেড নিছি, ভাই আমি একটা মাইক্রো লটের ট্রেড নিছি, অর্থাৎ যেখানে আমি প্রতি পিপে মাত্র 0.1 সেন্ট, সরি 0.10 সেন্ট, সো অর্থাৎ 10 সেন্ট করে আমি প্রফিট পাচ্ছি। তো এই যে লট জিনিসটা আসলে কি, এক কথায় একদম সোজা বাংলায় যেটা আমি আগেও বলছি আবারও বলবো, সেটা হচ্ছে যে আপনার যে ট্রেডটা প্লেস হবে, আপনার যে ট্রেডটা নেওয়া হবে, সেই ট্রেডের যেই
কোয়ান্টিটিটা, সেই ট্রেডের যেই অ্যামাউন্টটা, আপনি কত ডলার ট্রেড নিছেন, সেইটাই মূলত লটের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে আমি কি বুঝাইতে পারছি যে লট জিনিসটা কি এবং লটের গুরুত্ব কতটুকু এবং লটের সঙ্গে পিপের মধ্যে যে রিলেশনটা, সেটা কি আপনারা বুঝতে পারছেন? বলবো আচ্ছা ভাই, আমার একটা জি জি, অবশ্যই। যার কোশ্চেন আছে সে মন খুলে জি বলেন। ইউনিটের ভাই বিষয়টা স্ট্যান্ডার্ড আমি বুঝতে পারিনি। আচ্ছা, ইউনিটের বিষয়টা আমি আপনাকে যদি একটু নর্মালি, ইউনিটের বিষয়টা একটু টাফ, তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার। ইউনিট হচ্ছে আপনার প্রতিটা যে কারেন্সি, ফর এক্সাম্পল ইউএসডি জেপিওয়াই, আমরা যেহেতু ইউএসডি জেপিওয়াই আছে, ইউএসডি জেপিওয়াই দিয়ে বুঝাই। ইউএসডি জেপিওয়াই যে কারেন্সি পেয়ারটা, এর ইউনিটটা কত, এটা আপনার জানতে হবে। আপনি যদি একটু দেখেন ডান দিকে, তাহলে দেখতে পারবেন কি বলেন তো, 151, অর্থাৎ 151.950। এক কথায় যদি বলি, 100-র ঘরে আছে, অর্থাৎ আপনার যেই এই যে প্রতি পার্সেন্টেজটা পাচ্ছে বা প্রতি পিপটা খাচ্ছে, এই প্রতি পিপ বলতে সরি, প্রাইসের যে ওঠানামাটা হচ্ছে সেটা কিন্তু 100-র ঘরে আছে। অর্থাৎ আমরা যদি বলি, বা 100-র ঘরে না ধরে যদি আমরা প্রপারলি আয়ত্ত করা হয়, ফর এক্সাম্পল এখানে যেটা আছে 151.950, আমি এটা দেখাচ্ছি এইখান থেকে। ওকে, এখানে একটা দশমিক আছে, সেই দশমিকটারে আমি কাইটা নেব, দশমিকটারে আমি সরাই নেব। ওকে, দশমিকটা আমি সরাই নিলাম। দশমিক সরাইলে আমরা এখানে কি টোটাল 1 2 3 4 5 6, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, নিযুত, লক্ষ, 1,51,950। আমরা কি 1 লক্ষ পাচ্ছি? আই রিপিট, একটু সবাই রেসপন্স করবেন, আমরা কি 1 লক্ষ পাচ্ছি? নিড সাম রেসপন্স। ভাইরা কি বাইচে আছেন? হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ পাচ্ছি। আচ্ছা, 1 লক্ষ যেহেতু পাচ্ছি, আমি কি বলছিলাম এইখানে যে স্ট্যান্ডার্ড লটে কতগুলো ইউনিট থাকবে? 1000। 1000। স্ট্যান্ডার্ড লটে 1000 ইউনিট থাকবে। এক 1 লাখ। হ্যাঁ, 1 লাখ। তো তাইলে আমরা কি বুঝতে পারতেছি যে ইউএসডি জেপিও একটা স্ট্যান্ডার্ড লটের মার্কেট, বা এখানে যখন আপনি ট্রেড নেবেন তখন আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে প্রাইস রেঞ্জটা, এই প্রাইস রেঞ্জটাকে যখন আপনি ক্লারিফাই করবেন তখনই আপনারা পারবেন। আমাদের মোস্ট অফ দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম গুলোতে আমরা স্ট্যান্ডার্ড লটেই মূলত ট্রেড করে থাকি। দ্যাট ইজ ওয়াই আমরা কখনো এইভাবে আয়ত্ত করতে পারি না, মিনি লট, মাইক্রো লট আমরা খুঁজে পাই না। সো আমরা এখন যদি এখন এখানে খোঁজা হয়, বহু তেমন কারেন্সি পাওয়া যাবে যেগুলোতে মিনি লট ইউজ হয়, মাইক্রো লট ইউজ হয়। কিন্তু আমরা যেহেতু আগেই বলছি যে আমাদের মেইন টার্গেট হচ্ছে মেজর টার্গেট মার্কেট গুলা এবং মেজর কারেন্সি পেয়ার গুলো এবং মাইনর কারেন্সি পেয়ার গুলা। মেজর এবং মাইনর কারেন্সি পেয়ার গুলোতে আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড লটই দেখতে পারবো, যার কারণে নামেই কিন্তু স্ট্যান্ডার্ড লাইগা আছে, অর্থাৎ এর সচরাচর ইউজ হয়। সো এছাড়া আমরা যে সকল মার্কেট গুলো আছে, যেমন কিছু এক্সোটিক মার্কেট কারেন্সি পেয়ার গুলো আছে, এছাড়া অন্যান্য ইন্ডেক্স মার্কেট আছে যেখানে মিনি লট ইউজ হয়। এছাড়া মাইক্রো লট খুব সচরাচর আমরা কম দেখতে পাই। মাইক্রো লট দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়, এক কথা যদি বলি। সো মাইক্রো লট সচরাচর আমরা দেখতে পাই না। তার পরবর্তীতে আমি আপনাদেরকে যদি দেখাই, মিনি লটের কিছু মার্কেট আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল যদি আমরা যাই, আমরা যদি একটু দেখি, এটা আমি একটু কাটি, আমি একটু চেষ্টা করবো বের করার, কজ এটা খুঁজে পাওয়াটা খুবই টাফ। আমরা মেবি ইউরো ইউএসডি তে গেলে পাই, ইউরো ইউএসডি তে কেমনে পাবো, বলদের মতন ইউরো ইউএসডি কেন খুললাম, ইউএসডি টিআরওয়াই পাবো আমরা, ইউএসডি টিআরওয়াই তে যাই, দেখেন ইউএসডি টিআরওয়াই তে যদি আমরা যাই, দেখেন দশমিকের পরবর্তীতে আমরা কয়টা সংখ্যা পাচ্ছি একটু যদি খেয়াল করি। আমরা দশম, এখানে টিআরওয়াই এর রেঞ্জ চলতেছে, আমরা টিআরওয়াই এর রেঞ্জ যদি একটু দেখি, টিআরওয়াই তে আমরা টার্কিশ যে ইয়াটা আছে সেইখানে যদি আমরা একটু দেখি, এখানে 36, একটু লিখতে হবে এখন, 362340, আমাদের এইখানে যে প্রাইস রেঞ্জটা আছে, এইখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, আপনারা কিন্তু তাহলে নোটিস করবেন আমাদের দশমিকটা ছিল কোথায়, এই পয়েন্ট। ওকে, তো দশমিক যখন উঠাবো, যেহেতু আমাদের এটা একটা এক্সোটিক কারেন্সি পেয়ার, সো আমাদের এই দশমিকের পরবর্তী সংখ্যাগুলো থেকে মূলত কাউন্টেবল শুরু হয়। এক্সোটিক কারেন্সি পেয়ারের রুলস হচ্ছে এইটা। সো এইখানে যখন আপনি দেখবেন যে 23,400, 23,400 অর্থাৎ 10,000-এর ঘরে, 1000-এর ঘরে আমরা কিন্তু চলে আসতেছে মার্কেট। উরে বাবা, দেখছেন মার্কেটে, এইসব মার্কেটে কেন ট্রেড করতে হয় না? ইটস এ রিজন। আপনি যখন এখানে একটা ট্রেড প্লেস করবেন, তখন আপনার স্প্রেড কি পরিমাণে কাটবে তার মনে করেন কল্পনার বাইরে। সো আপনারা এখানে পাচ্ছেন 10,000-এর রিচে। আমরা যদি আবারও আমাদের পুরোনো মার্কেটে চলে যাই, ইউএসডি জেপিওয়াই তে, ওইখানে আমার যেহেতু ড্র করা আছে, কোন মার্কেটে ড্র করছিলাম তাও তো কিছু ভুলে, এই যে আলো এলালাম, দেখছেন? এটা কোনো কথা?
আচ্ছা, সো ইউএসডি জেপিওয়াই তে আমরা যদি ব্যাক আসলাম, তো আমরা এখানে কিন্তু হাজারে 10,000-এর ঘরে পাইছিলাম। 10,000-এর ঘরে আমরা কোনগুলো পাচ্ছি? মিনি লট, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, সো এই যে লটটা, এবং আরেকটা জিনিস যেটা আমি আইডেন্টিফাই করলাম, মানে আইডেন্টিফাই বলতেছি, সর্ট আউট করলাম, সেটা হচ্ছে লটের সঙ্গে আমাদের, জি ভাই বলেন। স্যার আমরা তো মনে হয় ইউনিটের ভিতরে ছিলাম, ইউনিট আর লট কি মিক্সের স্যার? ইউনিট হচ্ছে, আমি বলি ইউনিট আর লটটা কি আপনার কি একটু বুঝাই। লট এতক্ষণ ধরে তো বুঝাইলাম এই দিকটাই, তারপরও সো লট জিনিসটা কি? লট হচ্ছে আপনার যে কারেন্সি পেয়ারটা, আমাদের যে কারেন্সি পেয়ারটা, সেই কারেন্সি পেয়ারের বেস যেই কারেন্সি, যেমন এইখানে আমাদের বেস কারেন্সি ইউএস ডলার, ইউএস ডলারে আমাদের কত জেপিআই পাচ্ছে? এই যে এইটা পাচ্ছে, এই যে 151,950, এইগুলো এক একটা ইউনিট, এগুলা কি এক একটা ইউনিট। এর উপরে নির্ভর করে এক একটা লট নামকরণ হয়, যে 1,00,000 ইউনিট থাকলে স্ট্যান্ডার্ড লট, 10,000 ইউনিট থাকলে মিনি লট, আর হচ্ছে মাইক্রো ইউনিটে কি 1,000 ইউনিট থাকলে মাইক্রো লট। বুঝতে পারছেন ইউনিট আর লটটা কি? ক্লিয়ার? জি 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 জি। আচ্ছা, বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করতে হবে। হঠাৎ হঠাৎ এমন কিছু কোশ্চেন করে বসেন আমার মাথার উপর দিয়ে যায়, যেমন এখন আজব ইউনিট আর লটই বুঝতে পারলো না, আমি এরকম তাহলে কি বুঝাইলাম, এরকম একটা স্যার আসে। স্যার আমি সত্যি স্যার আউলেই গেছিলাম স্যার এই কারণে। হ্যাঁ, এইটাই, এই জন্যই বলছি যখনই কোশ্চেন আসবে তখনই জিজ্ঞাসা করবে, নাহলে পরবর্তী যে এতক্ষণ কি তাহলে ইউনিট বুঝাইলো না এতক্ষণ লট বুঝাইলো, এটাই তো আমার মাথায় ঢুকতেছে না, তখন জিনিসটা কিছু এরকম হয়ে যাবে। কিন্তু প্রথম টুক ভালো করে শুনতে পারিনি তো, এই কারণে কি আউলেই গেছিলাম স্যার। আচ্ছা, তার ঠিক আছে, যেহেতু আওলাই ফেলাইছেন তাহলে আমি ছোট্ট আর একটা রিক্যাপ দিয়ে যাই একজনের জন্যই। তো সেটা হচ্ছে আমাদের লট মূলত আসলে কি? লট হচ্ছে আপনি যে ট্রেডটা প্লেস করতেছেন সেই ট্রেডের একটা কোয়ান্টিটি নির্ধারণ করার জন্য অবশ্যই কোনো একটা পরিমাপক দরকার, সেই পরিমাপকটাই হচ্ছে লট। যেহেতু আপনি যখন বাইনারি ট্রেড করেন তখন আপনি বলতে পারেন যে ভাই আমি $100 ট্রেড নিছি, কিন্তু যখন আপনি ফরেক্সে, ক্রিপ্টোতে বা স্টকে এসে ট্রেড নেবেন তখন আপনার বিষয়টা হয়ে যাবে যে ভাই আপনি যে ট্রেডটা নিচ্ছেন তার অ্যামাউন্টটা কতটুকু, আপনি কতটুকু ট্রেড নিচ্ছেন, কতটুকু কত লটের ট্রেড নিচ্ছেন। এই যেই কোশ্চেনটা যখন আসবে তখনই আপনার যে ওয়ার্ডটা লট ওয়ার্ডটা, এই লট ওয়ার্ডটা কিন্তু আপনার অ্যাড হয়েছে যে আপনি কত লটের ট্রেড নিচ্ছেন, অর্থাৎ আপনি যে ট্রেডটা প্লেস করবেন বা ইন ফিউচার করবেন সেই ট্রেডের যে কোয়ান্টিটিটা, যে কতটুকু অ্যামাউন্টের ট্রেডটা আপনি নিচ্ছেন, কতটুকু অ্যামাউন্টের শেয়ার আপনি বাই করতেছেন, কতটুকু অ্যামাউন্টের শেয়ার আপনি সেল করতেছেন, এই জিনিসটা যে নির্ধারণ করতেছেন যে পরিমাপকের মাধ্যমে, সেই পরিমাপকটা বা সেই ইন্ডিকেটরটা বা সেই ইন্ডিকেশন ওয়ার্ডটাই হচ্ছে লট। এখন এক একটা লট, মানে লট মেজরলি বা প্রধানত 3 ধরনের হয়ে থাকে। কি কি? স্ট্যান্ডার্ড লট, মিনি লট এবং মাইক্রো লট। আমরা অলওয়েজ ট্রাই করবো স্ট্যান্ডার্ড লটে ট্রেড করার, স্ট্যান্ডার্ড লট যেহেতু মেজর এবং মাইনরের মধ্যে স্ট্যান্ডার্ড লটই বেস্ট, সো স্ট্যান্ডার্ড লটে ট্রেড করবো আমরা। স্ট্যান্ডার্ড লটে কি হয়? 1,00,000 ইউনিট থাকে, মিনি লটে 10,000 ইউনিট থাকে, মাইক্রো লটে 1,000 ইউনিট থাকে। স্ট্যান্ডার্ড লটে যখন ট্রেড করা হয়, প্রতি 1 লটে ট্রেড নিলে প্রতি পিপে আমরা $10 করে প্রফিট এবং লস পাই। যদি মিনি লটে ট্রেড করা হয় সেক্ষেত্রে প্রতি লটে এক লটে ট্রেড, মানে মিনি লটের 1 লটে ট্রেড নেওয়া হলে প্রতি পিপে আমরা $1 প্রফিট এবং $1 লস পাই। এবং মাইক্রো লটে যদি $1 1 লটে ট্রেড নেওয়া হয় সেক্ষেত্রে প্রতি পিপে 10 সেন্টের প্রফিট এবং 10 সেন্টের লস পাওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল ভাইয়া। শিওর। এই যে আমরা স্ট্যান্ডার্ড লটে যখন হচ্ছে ট্রেড করবো, হ্যাঁ, তাহলে আমাদের মানে ক্যাপিটালটা আসলে কত থাকা লাগবে? আপনি যখন স্ট্যান্ডার্ড দেখেন, আপনারা, আমি এখানে যদি দেখাই, আমি যখন মার্কেট দেখা যাচ্ছে না, আপনি যখন ট্রেড করতেছেন এখানে আপনি কিন্তু, আমি কিন্তু নর্মালি স্ট্যান্ডার্ড লটেই ট্রেড করতেছি, আমার এই যে ভলিউমটা আমার কিন্তু স্ট্যান্ডার্ড লটেই। এইখানে আপনি কি করবেন দেখেন, এইখান থেকে যখন আপনি লটে যাবেন, ভলিউম ইন লট, ভলিউম ইন কারেন্সি, ভলিউম ইন ইউনিটস, আমি এখান থেকে ভলিউম ইন লটসি দেওয়া আছে, লটসি থাকুক। সো এখান থেকে আপনি 0.70তে আছেন, অর্থাৎ আপনার যে ইয়াটা আছে, প্রতি লটটা আছে, প্রতি লটটাকে আপনি পুরো 100 ভাগে ডিভাইড করতে পারতেছেন। আপনি কিন্তু চাইলে এখানে 0.01 লটেরও ট্রেড করতে পারবেন। দেখেন মাত্র, যেখানে আপনি প্রতি লটে $0.1 করে, $0.01 করে প্রফিট পাবেন। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আপনি আপনার লট যেহেতু সিলেকশন করতে পারতেছেন আপনার লটের, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সটা এরকম রাখবেন। ফর এক্সাম্পল, মাস্ট বি অ্যাটলিস্ট $500 আপনার ব্যালেন্স তো নিয়ে বসা উচিত ভাই, আমার জানা মতো। এখন বাকিটা আপনার উপর, যে আপনি কতটুকু নিয়ে বসবেন। ক্লিয়ার? আচ্ছা, সো
এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে লটের পরবর্তীতে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে লেভারেজ। এই লেভারেজ টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে আরে রে 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 1 মিনিট দাঁড়ান, এই টপিকটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কোশ্চেন আসে যে ভাই হোয়াট ইজ লেভারেজ, লেভারেজ জিনিসটা কি, লেভারেজ জিনিসটা আমাদেরকে একটু বুঝাই দেন। সো লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লেভারেজ। লেভারেজ হচ্ছে আপনার জিনিসটা আসলে কি, আমি একটু যদি লিখি লেভারেজ, লেভা লেভারেজ জিনিসটা আসলে কি। লেভারেজ জিনিসটা হচ্ছে আপনার এক কথায় যদি বলি, আপনার লেভারেজ হচ্ছে আপনার জন্য একটা বাউন্ডারি। একদম সহজ বাংলা ভাষা, এরপরে আমি ট্রেডিং এর ভাষায় আসবো। একদম সহজ বাংলা ভাষা হচ্ছে লেভারেজ হচ্ছে আপনার জন্য একটা বাউন্ডারি, অর্থাৎ আপনি কতটুকু প্রফিট টার্গেট রাখতে পারবেন এবং কতটুকু লস টার্গেট রাখতে পারবেন, এটাই হচ্ছে আপনার লেভারেজ। বুঝতে পারছি একদম বাংলা ভাষায়। এইবার যদি বলি যে ভাই আপনি আমার একটু ট্রেডিং এর ভাবে একটু বুঝিয়ে দেন, দেখেন ফর এক্সাম্পল আমরা মূলত একটা স্ট্যান্ডার্ড লেভারেজ কোনটা হয়, স্ট্যান্ডার্ড লেভারেজ আমি অলওয়েজ বলি যে 1:200, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা লেভারেজ, অর্থাৎ এই অ্যামাউন্ট নিয়ে আপনি অলওয়েজ ট্রেড করতে পারবেন। এটা নির্ভর করে মূলত আপনার ব্যালেন্সের উপরে, আপনি কত ব্যালেন্স নিয়ে বসতে আছেন। তো এই লেভারেজটা মূলত আপনি কত সিলেক্ট করলেন, যেমন আমার অ্যাকাউন্টে লেভারেজ সিলেক্ট করা হচ্ছে 1:200। এখানে কি হয়, আপনি প্রতি $1 অ্যামাউন্টের ট্রেডে, অর্থাৎ আপনি মনে করেন একটা ট্রেড নিলেন যার ব্যালেন্স হচ্ছে $1 বা যার ভ্যালু হচ্ছে $1, আপনি একটা লটের ট্রেড নিলেন যার ভ্যালু হচ্ছে $1, সেই $1 ট্রেডে আপনি $1 থেকে $200 পর্যন্ত প্রফিট বুক করতে পারবেন, $200 পর্যন্ত লস বুক করতে পারবেন। $200 উপরে উঠলে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, $200 নিচে গেলেই আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এইটা হচ্ছে আপনার জন্য, এক কথায় যদি বলি আরো সহজভাবে, সেটা হচ্ছে আপনার জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট করে, দুই দিকেই $200 একটা বাউন্ডারি ক্রিয়েট করলো। যেমন আমার কিন্তু এখানে যদি দেখেন, আমার এখানে কিন্তু 0.7 লটের ট্রেড নেওয়া, বা ধরেন আমার এখানে আমার অ্যাকাউন্টের করা হচ্ছে 1:200, এখানে আমার $1 ট্রেড নেওয়া, ধরেন 1 লটে ট্রেড নেওয়া, অর্থাৎ আমি প্রতি লটে $10, প্রতি পিপে $10 করে পাবো। তো 10 গুণ 200 করলে কত হয়, আমি এটা আপনাদের হিসাব করে দেখাই, যেহেতু আপনি ফরেক্স ট্রেডিং এ আসছেন, আপনার এখানে ক্যালকুলেটিং এর বহুত বিষয় আছে। 2000। 10 ইন্টু 200, 2000। সো আপনার 2000, আমি যখনই এইখান থেকে প্রতি লট এই অ্যামাউন্টটা আমার প্রফিটটা $2000 টাচ করবে, আমার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, কারণ আমার টার্গেটই ওইটুকু, আমার বাউন্ডারি ওইটুকু, আমি এর চাইতে বেশি করতে পারবো না। সেম ভাবে যখন আমার অ্যাকাউন্টে এখন দেখতেছেন $336 আছে, যদি আমার এইখান থেকে যে কোনো একটা ট্রেড $2000 লস চলে যায়, ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ভাইয়া যদি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়, তাহলে আবার স্টপ লস টার্গেট হিট মানে টিপি আর এসএল দেওয়ার কি দরকার? ভেরি নাইস কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনের একটা অ্যান্সার আমি আপনাদের দিই। এখন আপনি একটা ট্রেড নিছেন, আপনি জানেন এইখান থেকে ধরেন এই মার্কেটে ইউএসডিজেপিতে এইখান থেকে আপনি একটা ট্রেড ওপেন করছেন, এখান থেকে দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে বিল্ড আপ করছে, মার্কেট আবার ফল করছিল। আমি বলছিলাম কি মার্কেট এখান থেকে উপরে উঠবে, মার্কেটে উপরে ওঠার কথা, তাই না? হ্যাঁ আমি এইখান থেকে 1 লটে একটা ট্রেড নিলাম, আমার এইখান থেকে এইটুকু নামলে আমার হাইয়েস্ট গেলে $200 লস হবে, এইটুকু নামলে আমার হাইয়েস্ট গেলে $300-400 লস হবে। কিন্তু আমি যদি আমার সেই লেভারেজ অনুযায়ী $2000 পর্যন্ত লস ধরে রাখি, তাহলে আমার মার্কেট সে কত নিচে নামতে হবে, বহুত নিচে না? হ্যাঁ সেম ভাবে আমার যখন মার্কেট উপরে উঠবে, আমার টিপি কেন রাখে, টিপি রাখে এই কারণে যাতে আমার টার্গেট, আমি কি বলছিলাম যে আমাদের মেইন ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা, এটা আমাদের ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আমাদের এইটা, থার্ড টার্গেট আমাদের এইটা। সো আমাদের ফার্স্ট টার্গেট হিট হইলে আমাদের ফার্স্ট টার্গেট হয়ে গেল, কিন্তু আমাদের, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস শেষ করে তারপর আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, সো যে পয়েন্টে ছিলাম, এইখান থেকে যখন আপনার মার্কেট, আপনি বলছেন যে ভাই তাইলে আমাদের লেভারেজ দিয়ে আমাদের স্টপ লস, আমাদের টিপি হেড টার্গেট সেট করতে পারি, কিন্তু এখানে দেখো তোমার বলছিলাম যে 2000 ফর এক্সাম্পল, তোমার এইখানে যে ট্রেডটা ওপেন করছো তার 2000 প্রফিট পাবা তুমি এই পয়েন্টে এসে, এইখানে এসে, আর লস পাবা তুমি এইখানে এসে, কিন্তু তোমার উচিত, তোমার জানা মতে যে মার্কেট হাইয়েস্ট গেলে এইটুকুই রিভার্স, এইটুকুই টাচ করবে, তার পরবর্তীতে মার্কেট আবারও উপরে উঠবে।
সো তুমি কি এই পয়েন্টে স্টপ লস সেট করবা নাকি সেই 2000 এর জন্য অপেক্ষা করবা? অবশ্যই তুমি ক্লোজেস্টটা সেট করবা নাকি? এখন তুমি কেউ কি একটা মানুষ কি চায় যে তার পুরো অ্যামাউন্ট ব্যালেন্স ফাঁকা হয়ে যাক? না। সে অবশ্যই তার একটা লিমিটেড লস সেট করে রাখে যে ভাই আমার এইটুকু লস হচ্ছে আমার টার্গেট, এইটুকু লস হইলে আর আমার যেন ট্রেডটা কন্টিনিউ না হয়। তোমার কাছে দুইটা ওয়ে থাকবে, একটা হচ্ছে মাত্র $200 লস করা, একটা হচ্ছে পুরো $2000 লস করা। এখন তোমার কাছে যেটা সুবিধা সেটা করবা। ফর এক্সাম্পল আমি এখানে কিন্তু একটা ট্রেড করছি, তোমরা মানো বা না মানো, এখানে কিন্তু আমার একটা ভুল আছে এই ট্রেডে আমি কিন্তু কোনো প্রকারের কোনো স্টপ লস সেট করি নাই। এখানে আমার লেভারেজের উপর খেলা। এখান থেকে যখন এই .7 এর উপর যদি আমার এই ট্রেড আমার হাইয়েস্ট গেলে $1700 মতন যাবে, $1700 যদি লস হয়ে যায় আমার অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যাবে। এটা আমার সিস্টেম, লেভারেজের অনুযায়ী সিস্টেম এরকম। তো এটাই হচ্ছে কথা। এখন তুমি কিভাবে করবা, কতটুকু করবা, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। তুমি যদি তোমার লসটাকে ম্যাক্সিমাইজ করতে চাও, লেভারেজ দিয়ে কিন্তু লস এবং প্রফিট দুইটা ম্যাক্সিমাইজ করা পসিবল। লসটাকে যদি তুমি ম্যাক্সিমাইজ করতে চাও তাহলে লেভারেজ তুমি বেশি রাখো। যদি লেভারেজ লস এবং প্রফিটটাকে তুমি মিনিমাইজ করতে চাও তাহলে লেভারেজ কম রাখো। 1:আনলিমিটেড কিন্তু আছে, জানো? 1:আনলিমিটেড তুমি যখন খুলবা তখন দেখতে পাবা 1:আনলিমিটেডও একটা লেভারেজ আছে। আরে ভাই এত কল যদি দেয়, 1:আনলিমিটেডও একটা লেভারেজ আছে। 1:আনলিমিটেড কি হয়, তুমি $1 ট্রেড নিয়ে তুমি অগণিত ডলার প্রফিট করতে পারবা, অগণিত ডলার লসও করতে পারবা, কোনো লিমিট নাই, লিমিটলেস। কিন্তু একটা তোমার কোশ্চেন, তো শিওর। মনে করেন আপনি যেটা নিলেন ট্রেড, ওই হুম সময় হয়তো টেক প্রফিট বা লসটা সিলেক্ট করেন না, এটা কি পরে করা যাবে? হুম অবশ্যই, আচ্ছা। অবশ্যই সিম্পল। আমি এখানে যদি দেখাই দিই, এখানে আমি ঢুকলাম, আমি এখানে ধরো আমি আমার টেক প্রফিটে যে অ্যাড প্রফিট এখানে চাপ দিলাম, চাপ দিয়ে আমার অ্যাড প্রফিট আমি কোথায় রাখবো, এই পয়েন্ট আমি রাখবো আমার অ্যাড প্রফিট। দেখো অ্যাড প্রফিট আমি এইখানে এই পয়েন্ট এইটুকু রাখবো, এইটুকু রাখবো, এই দ্যাটস ইট, মডিফাই করে দিলাম, দ্যাটস ইট। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমরা এমনি একটু দাঁড়াও ভাই, আমি একটু কল আসছে, আমি একটু কথা বলে নিই, ঠিক আছে? সব তারপরে কথা বলতেছি, একটু দাঁড়াও।
আচ্ছা, কথা কি ক্লিয়ার আছে? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার আছে ক্লিয়ার আছে। কোন পয়েন্টে ছিলাম, কোন পয়েন্টে একটু মনে করে দাও। লাভারেজে। আচ্ছা, লেভারেজও ছিলাম। লেভারেজের কোন আনলিমিটেডে ছিলাম মেবি, নাকি? হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড ছিলেন। ওয়ান আচ্ছা ইস টু। আচ্ছা, 1:আনলিমিটেড যখন তুমি সিলেক্ট করবা, তখন তোমার যেই ট্রেডটা ওপেন করবা, তোমার ব্যালেন্স যতক্ষণ না পর্যন্ত ফাঁকা হবে ততক্ষণ তোমার ট্রেড চলবে, লস হইলে। আর প্রফিট হইলে আনলিমিটেড, অর্থাৎ তুমি মনে করো ফর এক্সাম্পল আমি যদি একটু তোমাদেরকে দেখাই, আমি এই সবগুলো একটু ক্লিয়ার মারি, আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে যদি দেখাই, 1 মান্থে যদি যাই, 1 মান্থে গেলাম আমি, 1 মান্থের চার্টে যদি যাই, 1 মান্থের চার্টে এই দেখো, 1 মান্থের চার্টে আসলে আমরা যদি একটু ভালোভাবে ফোকাস করি, এখানে মূলত কি হয়েছে, এই পয়েন্ট থেকে মার্কেটের ওপেনিং হয়েছে 1971 সালে ধরো মার্কেটের ওপেন হয়েছে। এই পয়েন্টে মার্কেটে কেউ একজন সেল ট্রেড নিল, এই পয়েন্ট থেকে কত ছিল, 301 বা 301.61, ওইখান থেকে মার্কেট বর্তমানে কততে আসছে, 150.47। 150.47, তার এখানে টোটাল কতগুলা পিপ খাইছে একটু আয়ত্ত করো, জাস্ট কল্পনা করো কত হাজার পিপ খাইছে এখানে, বা কয়েক লাখ পিপ খেয়ে গেছে এখানে। 3 লাখেতে প্রায় 2-3 লাখ পিপ খেয়ে গেছে। যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড লট, প্রতি পিপে যদি $10 করে পায়, কেউ যদি 1 লটে ট্রেড নিত, প্রতি পিপে যদি কেউ $10 করে পাইতো, তাহলে কেউ যদি এটা কত সাল আসে, 1976 সাল ধরো, 1976 সালে যদি কেউ একটা ট্রেড ওপেন করতো সেলের জন্য, এবং সে যদি এখন তার ট্রেডটা ক্লোজ করতো, তাহলে সে এই পর্যন্ত প্রায়, আমি যদি একটু হিসাব করি তোমাদেরকে, আহ 2 লাখ, ধরো 2 লাখ পিপ খাইছে, 2 লাখ পিপ গুণ $10, তাইলে 2 কোটি নাকি 20 কোটি, কত কত আসে, 2 কোটি, $2 কোটি মতন তার প্রফিট হয়ে যেত। বুঝতে পারছি? অর্থাৎ সে আনলিমিটেড প্রফিট করবে, তার প্রফিটে কোনো রেঞ্জ থাকবে না। সেম ভাবে তার লসেরও কোনো রেঞ্জ থাকবে না। ফর এক্সাম্পল, সেম পয়েন্টে এখানে কেউ একজন, তার অ্যাকাউন্টে কয়েক কোটি ডলার আছে, ধরো $50 কোটি আছে তার অ্যাকাউন্টে, আর সেইখান থেকে 1 লটে একটা আপের জন্য ট্রেড ওপেন করছিল, অর্থাৎ তার এখন এখানে তার কিন্তু $2 কোটি লস চলতো, কিন্তু তার ট্রেড ক্লোজ হইতো না। কিন্তু সেম ভাবে যদি তার ট্রেডটা এখানে মনে করো তার অ্যাকাউন্টে মাত্র $2 কোটি আছে, এবং সে একটা ট্রেড ওপেন করছিল, মার্কেট যখনই $2 কোটি তার অ্যাকাউন্টে লস যতক্ষণ না হইতো, ততক্ষণ তার ওই ট্রেড কন্টিনিউ থাকতো, চলতেই থাকতো। ঠিক সেম ভাবে কিন্তু একটা কাহিনী হয়েছে, তোমরা জানো কিনা আমি বলতে পারবো না, ছোট্ট একটা কাহিনী আছে, এই জিনিসটা মাঝে ফেসবুকেও ভাইরাল হয়েছিল, যে ব্যাংক অফ, যে ইংল্যান্ড না ব্যাংক অফ কানাডা মেবি, কোন একটা ব্যাংকের কাহিনী, সেটা হচ্ছে ব্যাংকের এক কর্মকর্তা তার ব্যাংকের ডিটেলস দিয়ে সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলছে। সে তার ব্যাংকের ডিটেলস থেকে সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলছে, যেখান থেকে সে কোনো একটা স্টকে সে একটা ট্রেড ওপেন করে। সে কোনো প্রকারে কোনো স্টপ লস রাখে না, কোনো প্রকারে কোনো টিপি রাখে না। কিন্তু সে যখন ট্রেডটা ওপেন করে, তখন সে দেখে আয় হায় $20,000 লস হয়ে গেছে ট্রেড ওপেন করার সঙ্গে সঙ্গে। সো সে ভয়ে করে কি, সে চাকরি বাদা সাইরে দিয়ে, সে তো একটা ব্যাংক কর্মকর্তা, যথেষ্ট টাকা পয়সা আছে, সে অন্য দেশে শিফট হয়ে যায়। 3 দিন পর সে খবর পায় যে সেই যেই ব্যাংকটা ছিল, সেই যে ব্যাংকে কাজ করতো, সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এখন কাহিনী হচ্ছে যে সেই ব্যাংকটা দেউলিয়া কেন হয়েছিল বলতো? সেই ব্যাংকটা দেউলিয়া হওয়ার কারণ হচ্ছে, সেই ব্যাংকের যে ট্রেডটা ওপেন করা হয়েছিল, সেই ব্যাংকের ডিটেইলস সেখানে কোনো প্রকারে কোনো স্টপ লস ছিল না, এবং সেই যে ব্যাংকের যে ট্রেডিং অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, সেই অ্যাকাউন্টের লেভারেজ ছিল 1:আনলিমিটেড, অর্থাৎ যতক্ষণ না তার ব্যাংক ব্যালেন্স ফাঁকা হবে, তার ব্যাংকের যে রিজার্ভ ফান্ড যেটা থাকে সেটা যতক্ষণ না ফাঁকা হবে, ততক্ষণ তার ট্রেড চলতেই থাকবে, তার ট্রেড চলতেই থাকবে। তাহলে একটু আগে কিরণ ভাই একটা প্রশ্ন করছিলেন যে ভাই তাহলে আমরা কেন এক্সট্রা করে স্টপ লস আর ইয়াটা রাখি, এটাই হচ্ছে রাখার কারণ। আমরা কি বুঝতে পারছি রাখার কারণটা? ইয়েস বস। ইয়েস বস, ওকে বস। আচ্ছা, সো এর পরবর্তীতে আমাদের কিন্তু পিপ, লট, এই টপিকগুলো প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের ছোট্ট একটা টপিক আছে, সেটা কি আমরা একটু আলোচনা করব। ছোট্ট অল্প কিছু টপিক আছে, যার মধ্যে আমাদের প্রথমে আসে হচ্ছে আমাদের যেই টাইপস অফ অর্ডার, যেইগুলা টাইপস অফ অর্ডার গুলো আমরা একটু আয়ত্ত করব। সেখানে হচ্ছে প্রথমেই হচ্ছে টাইপস অফ অর্ডারের মধ্যে আমরা 4 ধরনের অর্ডার পাই। একটা হচ্ছে মার্কেট অর্ডার, একটা হচ্ছে হোল্ড, মার্কেট অর্ডার, MARKET, মার্কেট অর্ডারটা কি, আগে সবগুলো লিখে নি। এরপরে হচ্ছে লিমিটেড অর্ডার বা লিমিট অর্ডার, লিমিট লিখলাম, লিমিট অর্ডার। এর পরবর্তীতে হচ্ছে টিপি অর্ডার, অর্থাৎ টেক প্রফিট অর্ডার, আমি টিপি লিখলাম, টিপি অর্ডার।
তার পরবর্তী হচ্ছে এসএল অর্ডার অর্থাৎ স্টপ লস অর্ডার। স্টপ লস অর্ডার। আচ্ছা, মার্কেট অর্ডারটা কি? মার্কেট অর্ডার হচ্ছে আপনি যে মার্কেটটাতে থাকবেন সেই মার্কেটটার মার্কেটের রুলস অনুযায়ী বা আপনার এই যে একটু আগে যে লেভারেজ নিয়ে আলোচনা করলাম আনলিমিটেড, অর্থাৎ আপনার এখানে কোনো ধরা ছোঁয়া থাকবে না। যদি কারো মাইকটা অন থাকে মাইকটা একটু অফ করবেন, মাইক থেকে নয়েজ আসতেছে। সো আপনার এখানে কোনো প্রকারের কোনো ধরা ছোঁয়া থাকবে না, আপনি যথেষ্ট পরিমাণে প্রফিট এখান থেকে বুক করতে পারবেন। মার্কেট যতক্ষণ চলবে আপনি ততক্ষণ প্রফিট বুক করতে পারবেন। মার্কেট যেইভাবে দিবে আপনি সেইভাবে প্রফিট বুক করতে পারবেন, সেইভাবে লস করবেন। এইটা হচ্ছে মার্কেট অর্ডারের সিস্টেম, অর্থাৎ মার্কেটের রুলস অনুযায়ী মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী চলবে। লিমিট অর্ডার কোনটা? লিমিট অর্ডার হচ্ছে কয়েক ধাপে আমরা আলোচনা করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, আপনার কোন একটা লিমিটেড জোনের মধ্যে, ফর এক্সাম্পল আপনি এইটুকু আর এইটুকুর মধ্যে জাস্ট ট্রেডটা করবেন, আপনার প্রফিট টার্গেটটা বা প্রফিটের ট্রেডিং জোনটা, এই ট্রেডিং জোনটা হচ্ছে এইটুকু। সো এইটাই হচ্ছে আপনার লিমিটেড অর্ডার। এবং লিমিটেড অর্ডারে সবকিছু লিমিটেড থাকে এক কথায় যদি বলি, যেমন আপনার প্রফিট লিমিট থাকবে, আপনার লস লিমিট থাকবে, আপনার যে ব্রোকার থাকবে সেই ব্রোকারও আপনাদের একটা লিমিটেশন দিয়ে দেবে। এক কথায় লিমিট অর্ডারের মধ্যে সকল টপিক আপনার লিমিট করা থাকবে। এর পরবর্তীতে টিপি অর্ডার অর্থাৎ টেক প্রফিট অর্ডার। টেক প্রফিট অর্ডার, আপনি একটা অর্ডার প্লেস করবেন, যেই পয়েন্টে আসলে বা যেই টার্গেটে আসলে আপনার ট্রেড অটোমেটিক্যালি প্রফিট বুক হয়ে যাবে, আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার টিপি, ট্রেড প্রফিট অর্ডার। এর পরবর্তী কি? এসএল অর্ডার অর্থাৎ স্টপ লস অর্ডার। আপনি যে কোনো একটা পিপ বলতেছি, যে কোনো একটা প্রাইস সেট করবেন, যে প্রাইসে আসলে মার্কেটে আপনার ট্রেডটা অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, লস ওই পর্যন্ত গেলে ওইটাকে আমরা বলি স্টপ লস অর্ডার। এছাড়া আরেকটা টপিক আমরা আলোচনা করি, সেটা অনেকেই আলোচনা করে অনেকেই করে না, যেহেতু আমি আগেই বলছি যে আমি প্রপারলি আলোচনা করার ট্রাই করবো, সেখানে হচ্ছে ট্রেইলিং স্টপ। টপিকটা কি? ট্রেইলিং স্টপ, TRAI, হ্যাঁ আই আছে একটা, ILLING, ট্রেইলিং। তার পরবর্তী স্টপ, STOP, স্টপ। ট্রেইলিং স্টপটা কি? এটা হচ্ছে মানে ম্যানুয়াল একটা প্রসেস। আপনি এই টিপি অর্ডারটা আর স্টপ লস অর্ডারটা, এটার কোনো কাজ থাকবে না, এখানে আপনি আপনার মন মতন যে জিনিসটা আমার এখানে চলতেছে, অর্থাৎ আমি এখানে আমার মন মতন স্টপ লস আমি আমার করবো। আমি যেহেতু এই একটা ট্রেডে কিন্তু আমি আমার স্টপ লস সেট করছি, আর এটাই করি নাই। তো এখানে আমি কি করবো? আমার মন মতন, অর্থাৎ আমার যত উপরে মার্কেট যাবে, আমার যেখানে খুশি আমি সেখানে আমার ট্রেড ক্লোজ করতে পারবো। এক কথায় ট্রেলিং স্টপ হচ্ছে এই সিস্টেম, বা ট্রেলিং স্টপ যে অর্ডারটা, এটা হচ্ছে এই সিস্টেম যে আপনি আপনার মন মতন যে কোনো পয়েন্টে আপনার ট্রেড ক্লোজ করতে পারবেন, আপনার ট্রেড ওপেন করতে পারবেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো এগুলা অর্ডার, কি জি, পেন্ডিং পেন্ডিং অর্ডারের কি এটার ভিতর? পেন্ডিং হ্যাঁ কি? পেন্ডিং অর্ডারের ভিতরে আসবে। ওই যে বললাম ট্রেলিং স্টপের মধ্যে পেন্ডিং অর্ডারটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। যেখানে খুশি আপনি সেইখানে আপনার ট্রেডটা ওপেন করতে পারবেন, করাইতে পারবেন। এটা হচ্ছে আপনার পেন্ডিং। সরি, আপনি কি পেন্ডিং অর্ডার চলে আসবে ভাই লিমিট অর্ডারের মধ্যে, আমি ভুল করছি, সরি। পেন্ডিং অর্ডার চলে আসবে লিমিট অর্ডারের মধ্যে, বুঝতে পারছি? পেন্ডিং অর্ডার যাবে হচ্ছে লিমিট অর্ডারের মধ্যে, অর্থাৎ আপনি একটা লিমিটেড জোনের মধ্যে আছেন, লিমিটেড জোনের মধ্যে আপনার ট্রেডটা প্লেস করবেন, সেটা হচ্ছে লিমিট অর্ডারের মধ্যে পেন্ডিং অর্ডার চলে যাবে। একটু বাই মিস্টেক হয়ে গেছে। ট্রেলিং স্টপে জাস্ট আপনি আপনার স্টপ লস আর টেক প্রফিটের সিস্টেম যাবে হচ্ছে ট্রেলিং স্টপে। কাহিনী ক্লিয়ার নাকি জিজির আছে? আরেকবার ক্লিয়ার। বুঝে, আর আরেকবার কিভাবে আচ্ছা বলে না? আচ্ছা রিক্যাপ করো। আরেকবার একটা রিক্যাপ দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে মার্কেট অর্ডারটা কি? মার্কেট অর্ডার হচ্ছে সম্পূর্ণ মার্কেটের সিস্টেমেটিক ওয়ে যেটা, সেটাকে ফলো করে এগোবে। অর্থাৎ মার্কেট যেইভাবে বলবে আমাদের সেইভাবে কন্টিনিউয়াসলি এগোইতে হবে, বা মার্কেটের ধারে মানে মার্কেটের ধাজ অনুযায়ী যাওয়াই হচ্ছে মার্কেট অর্ডার ফ্লো। অর্থাৎ মার্কেট যেভাবে বলতেছে, মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এই অনুযায়ী আপনি যদি আপের জন্য ট্রেড নেন, মার্কেট তার জন্য দায়বদ্ধ। আপনি যদি ডাউনের জন্য ট্রেড নেন, সেজন্য মার্কেট দায়বদ্ধ। এক কথায় যদি বলি, আপনি সম্পূর্ণ মার্কেটের অ্যালগোরিদম ফলো করে যখন আপনি এগোবেন, তখন আপনি মার্কেট অর্ডারে এগোচ্ছেন। লিমিট অর্ডার কি? লিমিট অর্ডার আপনি আপনার একটা জোন লিমিটেড করে রাখছেন, মার্কেট আপনাকে বা ব্রোকার, সাউন্ড একটু কমাও, আপনার যেই ব্রোকার আছে সেই ব্রোকার আপনার একটা জোন লিমিট করে দিচ্ছে। আপনার যে ট্রেডটা আছে তার প্রফিটটা আপনার একটা লিমিটেড প্রফিট আছে, আপনার যে লসটা আছে সেটা একটা লিমিটেড জোনের মধ্যে থাকবে। এই যে একটা জোন, একটা রেঞ্জিং জোন চলে আসবে, এইটা যখনই চলে আসবে, আপনি যখন একটা লিমিটেড জোনের মধ্যে এসে ট্রেড করবেন, তখন ওইটা হচ্ছে লিমিট অর্ডারের মধ্যে ট্রেড করা। এর পরবর্তীতে টিপি অর্ডার কোনটা? টেক প্রফিট অর্ডার। আপনি যেই পয়েন্টে গেলে, যে প্রাইসে গেলে আপনার ট্রেডটা অটোমেটিক্যালি প্রফিট বুক করে ক্লোজ হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার টিপি অর্থাৎ টেক প্রফিট অর্ডার। স্টপ লস অর্ডার বা এসএল অর্ডার কোনটা? এসএল অর্ডার হচ্ছে যেই প্রাইসটা আপনি একটা সেট করে রাখবেন, সেই প্রাইসে এসে মার্কেট যখন টাচ করবে,
তখন আপনার ওই পর্যন্তই লসটা সীমাবদ্ধ থাকবে, তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে মার্কেট ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এসএল অর্ডার বা স্টপ লস অর্ডার। এবং দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ট্রেলিং স্টপ। ট্রেলিং স্টপটা কি? ট্রেলিং স্টপ হচ্ছে আপনার কোনো প্রকার কোনো টিপি এবং এসএল সেট করা হবে না, আপনি অলওয়েজ মনিটরের সামনে বসে থাকবেন। আপনার যখন প্রফিট, যেই পয়েন্টে প্রফিট বুক করতে হবে ওই পয়েন্টে আপনি বুক করে ফেলবেন, যে পয়েন্টে আপনার লস বুক করতে হবে সেই পয়েন্টে আপনি লস বুক করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার ট্রেলিং স্টপ, অর্থাৎ ম্যানুয়ালি একটা প্রসেস। লাইন কি ক্লিয়ার নাকি জিজির আছে? ক্লিয়ার আছে? ক্লিয়ার। আচ্ছা, সবার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তো সবার এর পর বস আমারটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে স্প্রেড, বিড এন্ড আস্ক। স্প্রেডটা আমরা শেষে শিফট করে ফেলবো। প্রথমে আমরা বিড প্রাইস, আস্ক প্রাইস আমরা এই টপিক যেটা জানবো, তার পরবর্তীতে আমরা নাম কি বলে স্প্রেড টপিকটা আলোচনা করব। স্প্রেডটা আসলে কি এইটা আমরা আলোচনা করতে গেলে আমরা অনেকে, আমি কিন্তু ক্লাসের মধ্যে বলছিলাম যে যেই মার্কেট বেশি পরিমাণে স্প্রেড কাটবে সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট, একটা চার্জ কাটে। ওকে, স্প্রেডটা একটা চার্জ। কিন্তু এবার আমরা একটু মার্কেটের ভাষায় জানি যে স্প্রেডটা আসলে কি। প্রথমে আমরা জানবো হচ্ছে বিড প্রাইস। বিড প্রাইসটা আসলে কি? এটা হচ্ছে BID, বিড। ওকে, বিড প্রাইস, PRICE, বিড প্রাইস। এর পরবর্তীতে হচ্ছে আস্ক প্রাইস, ASK, আস্ক। হ্যাঁ, আস্ক প্রাইস। সো আস্ক প্রাইস, এক কথায় যদি বলি ভাই, এই যে বিড প্রাইসটা, এই আস্ক প্রাইসটা আসলে কি বলতো? এটা হচ্ছে, আমি আগেই বলছি, যে কোনো টপিক আগে আমি ট্রাই করি হচ্ছে একটু খাস বাংলায় বোঝানো, তারপরে যে ট্রেডিং এর ভাষায় বোঝানোর। এখানে হচ্ছে বিড প্রাইস এবং আস্ক প্রাইস হচ্ছে তোমার একটা মুদি দোকান। ধরো তুমি চাল কিনতে গেছো কোনো একটা দোকানে। আমি আমার ক্লাস থেকে একটা মেম্বারের থেকে বলবো, ক্লাসে কারা আছে আমি একটু দেখি ক্লাসের মধ্যে থেকে। ধরো এখানে একজন সিফাত, সিফাত করছে কি? সিফাত হচ্ছে একজন ক্রেতা। সে কিনতে গেছে হচ্ছে সুমনের কাছে। না সুমনের ভাই, কাছে সে আমি কিনতে গেছে। আমি দোকানদার ভাই, আমি নিজেই দোকানদার, সিরিয়াসলি আমার ও, দোকান তুমি আছে। দোকানদার? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে ভাই। সিফাত বিক্রেতা আর সুমন হচ্ছে ক্রেতা। তো সিফাত কিনতে গেছে, সুমন কিনতে আসে সিফাতের কাছে। কিনতে আসার পরবর্তীতে মনে করো চালের দাম, সিফাত বলতেছে, সিফাত যেহেতু বিক্রেতা, সিফাত বলতেছে হচ্ছে যে ভাই চালের কেজি 100 টাকা। আর সুমন বলতেছে ধুর ভাই কি বলেন, চালের কেজি 80 টাকা। এরপরে আবার সিফাত বলবে না ভাই, হায়েস্ট গেলে আমি 95 টাকা রাখতে পারবো, 5 টাকা আপনারে সম্মান করে থাকতে পারবো। সুমন বলে না ভাই, আপনি যেহেতু সম্মান দিচ্ছেন তাহলে আমি আপনাকে চালের কেজি হায়েস্ট গেলে 85 টাকা দিতে পারবো। এরকম বার্গেনিং করতে করতে, বার্গেট করতে 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 করতে, তর্ক বিতর্ক করতে 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 লাস্ট মোমেন্টে যায় 90 টাকায় আপনারা সিলেক্ট করলেন যে ভাই আমরা প্রাইসটা বা আমাদের যে চালের দামটা সেটা আমরা করবো হচ্ছে কি 90 টাকা। এখন কথা হচ্ছে এইখানে তাহলে ভাই বিড প্রাইস কোনটা আর আস্ক প্রাইস কোনটা? বিড প্রাইস হচ্ছে আমার বায়ার্সদের যে চাওয়া দাম, আস্কিং। আমার না, যেটা চাওয়া দাম, আমি 100 টাকা চাচ্ছি, সেটা হবে আস্ক প্রাইস যেটা। ভেরি গুড, আর হ্যাঁ ভেরি গুড, যেটা দাম শেষে যেটা বাড়াবে সেটা হবে, মনে করেন যে একটা কোনো দাম দাঁড়ালো যে 90 টাকার কথা বললেন, ওটা হবে বিড প্রাইস। ভেরি গুড। ওইটাই বুঝাই গেছে অলরেডি, নামের মধ্যেই কাম কিছুটা আছে। সো আস্ক প্রাইস হচ্ছে যেই প্রাইসটা সেলার্সরা আস্ক করবে, যেই প্রাইসটা সেলার্সরা চার্জ করবে যে ভাই আমরা এটা চাই। অর্থাৎ মার্কেট সেল করানোর জন্য, মার্কেট ফল করার জন্য বায়ার সেলার্সরা যেই পরিমাণে প্রেসার, যেই অ্যামাউন্টের প্রেসার দেবে, যেই পরিমাণে যেই প্রাইসের মানে প্রাইস যে অ্যামাউন্টটা, এটা তো নির্ভর করবে প্রাইসের উপর, যেই প্রাইসের প্রেসারটা তারা ক্রিয়েট করবে এটা হবে হচ্ছে আস্ক প্রাইস ট্রেডিং এর ভাষায়। এবং যেই প্রাইসে মার্কেট উঠবে, অর্থাৎ মার্কেট সেল না হয়ে মার্কেট উঠবে, এইটাই হচ্ছে তোমার বিড প্রাইস। এক কথা একদম সিম্পল ভাষায়। এখন কথা হচ্ছে ভাই এর মধ্যে আপনি আমার একটু বলেন যে ভাই স্প্রেডটা আসলে কি? স্প্রেডটা আসলে কি দাঁড়ালো? হোয়াট ইজ স্প্রেড? হোয়াট ইজ স্প্রেড? এই টপিকটা আমাদেরকে একটু বুঝাই দেন। তাই স্প্রেডটা আমি আগেও বলছি যে স্প্রেড হচ্ছে এক ধরনের কি বলে চার্জ, যেটা ব্রোকার মূলত কাটে। কিন্তু এইখানে আমি আরেকটু ক্লিয়ারলি করব, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে একটা পার্সেন্টেজ। যেই পার্সেন্টেজটা বা যে ডিফারেন্স পার্সেন্টে বলছি, যে ডিফারেন্সটা মূলত ব্রোকার তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে এবং সেটা ব্রোকারের প্রফিট হিসাবে আয়ত্ত করা হয়। অর্থাৎ এই যে আমি আবার সেই চালের হিসাবে চলে যাই, আমাদের যেই সিফাত আছে সে যখন 100 টাকা দাম চায় এবং আমাদের যেই ব্রোকার নাম কি বলে সুমন আছে সে যখন 80 টাকা দাম বলে, তাদের মধ্যে কিন্তু 20 টাকার একটা গ্যাপ থাকে, বুঝছো? এই 20 টাকার গ্যাপ কিন্তু কইমা 10 টাকার হয়ে যায়, যে সে 10 টাকা বেশি দিচ্ছে আর সে 10 টাকা কম দিচ্ছে। দেখো
এই যে 10 টাকা বেশি 10 টাকা কম, এইটা কিন্তু আমরা নর্মালি যেহেতু মুদি দোকানদার হিসাবে এই লাভটা রাখে হচ্ছে যারা আস্ক প্রাইসটা করে, কিন্তু ট্রেডিং এর ভাষায় এই লাভটা রাখে হচ্ছে মূলত স্প্রেড হিসাবে এই লাভটা কাটা হয়। আর এই স্প্রেডটা রাখে হতো মূলত ব্রোকার। অর্থাৎ আরো সুন্দরভাবে যদি বলি, যখন চালটা বিক্রি করা হবে, বিক্রির পরবর্তীতে আমাদের যে সিফাত ভাই আছেন, সিফাত ভাই অবশ্যই তার দোকান ভাড়া দেবে, সে অবশ্যই সরকারের একটা ট্যাক্স দেবে, ভ্যাট দেবে। এই যে ট্যাক্সটা তার দোকান চালানোর জন্য দিচ্ছে, এইটাই হচ্ছে স্প্রেড। সিফাত ভাই যতই লাভ করুক, দিন শেষে বছর শেষে কিন্তু তার একটা অ্যামাউন্ট অবশ্যই সরকারে বুঝাই দিতে হয়, যদি সে লিগালি ব্যবসা করে। আর যদি ইলিগাল ব্যবসা করে তাহলে তো তার ব্যবসা চান্দে, হ্যাঁ, সেও কান্দে, এরকম একটা অবস্থা। সো তার কথা ওই হিসাব বাদ দিই। সো যদি সে লিগালি ব্যবসা করে, অবশ্যই কিন্তু প্রতি বছরে তাকে একটা ট্যাক্স প্রোভাইড করতে হয় সরকারকে। এই ট্যাক্সটাই হচ্ছে আমাদের স্প্রেড। অর্থাৎ এই যে বায়ার এবং সেলারদের মধ্যে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধর মাঝখানে যেই রক্তক্ষরণটুকু হবে, সেই রক্তটুকুই হচ্ছে স্প্রেড। আর এই রক্তটুকুই পাবে হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জ ব্রোকার আছে তারা। কাহিনী কি ক্লিয়ার নাকি ঝিরঝির আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ভাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, সো এই যে বিট প্রাইস এবং আস্ক প্রাইস, এটা নিয়ে আমাদের কিন্তু খুবই এটা দরকার। এটা তোমরা যখন ইন ফিউচার কাজ করবে তখন তোমাদের দরকার হবে। এখন কথা হচ্ছে, অ্যাজ আ বিগিনার হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই ব্রোকার চুজ করতে হবে, একটা ভালো ব্রোকার, যেই ব্রোকার তোমাকে যথেষ্ট সম্মান প্রেরণ করবে। এখন সেই ব্রোকারের জন্য তোমার কোন কোন টপিক গুলো তোমার মাথায় রাখতে হবে, এখন হচ্ছে খালি মুখে গেজানোর কথা, আর কোনো টপিক নাই। সো তোমার কোন কোন টপিক গুলা তোমার মাথায় রাখতে হবে একটা ভালো ব্রোকারের জন্য। তোমার একটা ভালো ব্রোকার সিলেক্ট করতে গেলে তোমার লো স্প্রেড, অর্থাৎ যেই ব্রোকার তোমার স্প্রেড কম কাটবে, এই যে কেবল এতক্ষণ ধরে বুঝাইলাম যে রক্তক্ষরণটা কম করাবে, সেই ব্রোকারই তুমি চুজ করবা। কোনটা করবা এটা তোমার ইচ্ছা ভাই, তুমি চুজ করো, আমি কোনো কিছু বলবো না। পরবর্তীতে সেই ব্রোকার যদি টাকা পয়সা মাইরে দিয়ে যায়, দোষ হবে বাইনারির, যে বাইনারি ভাই বলছিল যে এই ব্রোকার চুজ করতে, বাইনারি ভাই খারাপ, বাইনারি ভাই ড্যাম শিওর এই এক্সনেস কাছ থেকে ডলার খাইছে। এমন কিছুই না ভাই, আমিও এটাই করি, এর জন্য আমি বলি যে এক্সনেস করতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ। সো বাকিটা তোমরা, তোমাদের নিজস্ব ব্রেইন আছে, তোমরা খাটাও, তোমরা বের করো, তোমরা খুঁজে বের করো কি করতে হবে। স্প্রেড কম কাটবে। এর পরবর্তীতে কি, রিলায়েবল রেগুলেশন, অর্থাৎ রুলস এন্ড রেগুলেশন গুলো তোমরা আগে জানো, কোন ব্রোকারের রুলস কেমন, কোন ব্রোকারের রেগুলেশন কেমন। যেমন আমাদের কিন্তু কোটেক্স এর কথা এক্সাম্পল হিসেবে যদি দেই, কোটেক্স এর কিছু কিছু রুলস আছে যেগুলো মনে করো মানে অবিশ্বাস্যকর। ফর এক্সাম্পল বলে যে তুমি যার করছো, নাম কি বলে, যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছো, যখন যদি তোমার অ্যাকাউন্ট কোনো রিজন ছাড়া ব্যান করে দেওয়া হয়, যেমন আমারটা করছিল, তখন কি বলে যে তুমি যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছো সেই লোককে এনআইডি কার্ড হাতে ধরায় কি যেন হাই কোটেক্স না কি একটা লেখে তাকে একটা ছবি দিতে হবে। কিন্তু আবার একটা রুলস দিয়ে দেয় নিচে ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে যে নাম কি বলে, এনআইডি কার্ডের যে ছবি, সেই ছবি এবং যেই লোক তোমার এনআইডি কার্ড এবং সেই কাগজ হাতে ধরা থাকবে, তার চেহারা যেন একদম 110% সেম টু সেম হইতে হবে। তবে এটা কি আদৌ সম্ভব? ভাই আমি আমার মার এনআইডি আমারও হয়েছিল ভাই, সেম আমারও হয়েছিল। তাহলে বলো। বুকে পেটে কাগজ নিয়ে থাকতে হবে আর এক হাতে এনআইডি কার্ড নিয়ে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এইটা কি আদৌ সম্ভব? আমার আম্মার কি চেহারা এতই মানে, আমার আল্লাহ তাআলা কি আমার আম্মার চেহারার মধ্যে এতই কুদরত ঢাইলে দিছে যে আমার আম্মার চেহারা 20 বছরে যেরকম ছিল ওইরকমই থাকবে, আমার আম্মার বয়স এখন 40 বছরের মতন? মানে এটা কি পসিবল? সো এইরকম রুলস এন্ড রেগুলেশন যে সকল ব্রোকার থাকবে, ওই সকল ব্রোকারে একটু কম যাইতে হবে। যাবা না কেন, অবশ্যই যাবা। এরকম তো সচরাচর অ্যাকাউন্ট ব্যান করে না। যদি তোমার কপাল একদম কুত্তা ভাগ্য থাকে তাহলে তোমার অ্যাকাউন্ট ব্যান থাকবে, এটা তোমার কপালের দোষ কাইন্ডা। সো এখানে কিছু বলার নেই। এর পরবর্তীতে হচ্ছে ফাস্ট এক্সিকিউশন। ফাস্ট এক্সিকিউশনটা কি? ফাস্ট এক্সিকিউশন হচ্ছে যত তাড়াতাড়ি তোমার ডলার ঢুকবে, যত তাড়াতাড়ি তোমার ডলার ডিপোজিট হবে, যত তাড়াতাড়ি তোমার ডলার উইথড্র হবে, এই জিনিসগুলো হচ্ছে ফাস্ট এক্সিকিউশন। এর মধ্যে তোমার ডলার ঢোকা আর বের হওয়াটাই হচ্ছে এক্সিকিউশনের মধ্যে পড়ে। অর্থাৎ তুমি তার কাছ থেকে যেই ট্রানজাকশন গুলো করতেছো, সেই ট্রানজাকশন গুলো যেন যথেষ্ট ফাস্ট হয়, যথেষ্ট রিলায়েবল হয়, অর্থাৎ সুবিধাজনক হয়। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গুড কাস্টমার সার্ভিস। অর্থাৎ তুমি যদি তো কোনো সমস্যা ফেস করো, তুমি যেন তারা মেসেজ দিয়ে সঙ্গে সঙ্গে পাও, সেই ব্রোকারের মেসেজ দিয়ে সঙ্গে সঙ্গে পাও, সেই ব্রোকারের সাপোর্টের মেসেজ সিস্টেমটা যেন ওইটুকু শক্তপোক্ত হয়। এই টপিকগুলো তোমার, এই 4টা টপিক মাথায় রেখে যে কোনো একটা ব্রোকার ইজিলি তুমি চুজ করতে পারবা। সেক্ষেত্রে আমি যেহেতু চুজ করছি, আমি তোমার সাজেস্ট করবো এক্সপ্রেস চুজ করো, বাকিরা তোমার ইচ্ছা ভাই। আমি আর বলবো না, কজ বললে ওই যে বললাম, নাম বললে চাকরি থাকবে না। ইন ফিউচার যদি কোনোদিন ভাগবে তো না আশা করা যায়, তারপরে ওই যে কুত্তা ভাগ্য যদি হয়, যদি ভাইগে যায়, সেক্ষেত্রে বলবা এই বাইনারি ভাইয়ের সাথে এক্সপ্রেসের একটা লিঙ্ক আছে, বাইনারি ভাই এক্সপ্রেসের কাছে
এক্সচেঞ্জের ডলার খায়, এক্সচেঞ্জটা ভাগায় নিছে, এরকম কিছুই না। ইন ফিউচার দেখা যাবে কি হয়। আচ্ছা, এর পরবর্তীতে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রশ্নটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কজ এই টপিকের উপরেই রিলেটেড একটা কোশ্চেন আসছিল সিফাতের কাছ থেকে, যে ভাই বাইনারি ট্রেডিং এ তো একজনের লস করে আরেকজন প্রফিট করে, ফরেক্সে এমনটা হয় কিনা। সো এখানে আমি একটু তোমাদেরকে কয়েকটাই দেখাই। আমার মতন ট্রেডার, আমি বা তুমি ইন ফিউচার যে ট্রেডার হবা, তোমরা হবা হচ্ছে এক একজন রিটেইলার ট্রেডার বা রিটেইল ট্রেডার, অর্থাৎ খুচরা ট্রেডার। কি ট্রেডার? রিটেইল ট্রেডার। আমি একটু ব্যাকে যাই, রিটেইল ট্রেডার আমি একটু লিখি, রিটেইল, RETAIL, রিটেইল ট্রেডার। তোমরা হবে এক একজন রিটেইল ট্রেডার, এক একজন রিটেইল ট্রেডার হবা। এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে আর কারা কারা আমাদের মার্কেটে থাকে? মার্কেটে থাকে ব্যাংকস। যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংক চাইলে কিন্তু সে মার্কেটে এন্টার করতে পারবে, তার ব্যাংকের ডিটেলস দিয়ে ব্যাংকের নামে অ্যাকাউন্ট খুলে সে মার্কেটে এন্টার করতে পারবে। এর পরবর্তী কি থাকে? হেজ ফান্ড। এরা হচ্ছে মনে করে একটা, আমার গালি তো দেওয়া যাচ্ছে না আব্বু আসের সাথে, এটা একটা মাঙ্গের নাতি এক একটা হেজ ফান্ড যারা। আচ্ছা, কিসের পিকচার? আচ্ছা, একটু হোল্ড করেন তো আপনারা।
বাপ ভাই। হ্যালো ভাই, আমরা একটু সবাই পরিচয় হই। আমি মোহাম্মদ ইসরাফিল। আমার হ্যালো ভাইয়ের হ্যালো ভাইয়া। ভাইয়া, আমার নাম সিফাত, সিফাত হোসেন। তবে স্টাইল করে এইচএসএন দেওয়া হয় এই আর কি। সুমন ভাই কি বলেন? কার সিফাত বাসা ভাই কোথা কোথায়? থেকে? ভাই এই যে নওগাঁ। বাচ্চা সবাই ভাই দেন। নওগাঁ। হ্যাঁ আমি নওগাঁ। মাগুরা। রাজশাহী। আমি আমার ফরিদপুর জেলা। জেলা ফরিদপুর। জি। আমার বাসা ভাই তো রংপুর। পাশাপাশি। কে কি বাংলা করেন? থানা। আচ্ছা আচ্ছা, ভাঙার উপর দিয়ে যাওয়া লাগে আমাদের। নওগাঁ বসে কার বললো? বাংলা ভাই আসলে একবার কল সিফাত দিয়ে ভাই সিফাত। বাংলা ভাই কল এখানে সিফাত ভাই হ্যালো নওগাঁ কোথায় বাসা? ভাই নওগাঁ সদরে। আপনার নওগাঁ সরকারি কলেজ থেকে আমি মাস্টার্স করছি। ও, এখন সদরের ওই ভাই অনেক আমিন সিনিয়র। সরকারি কলেজেই আচ্ছা, ভাই আসতেছি। এখানে কার বয়স কত একটু বলা যাবে? জি ভাইয়া, বয়সটা ভাইয়া। আমার মনে করেন হচ্ছে 18 চলতেছে, 18+। ইসরাফিল ভাইয়ের 2001 জন্ম। আপনি যে অনেক সিনিয়র ভাই। আরে না, রাকিব ভাই
আমার বয়স ভাই 16 চলতেছে। তাহলে আপনি ভাই এত সমান। দুনিয়ার কে কি করে? জি ভাই, কে কি কোনো কাজ, ব্যবসা, স্টুডেন্ট কে কি করে? আমি স্টুডেন্ট ভাই, কেবল ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, আর বস আমি আমি ব্যবসা করি। ইন্টারমিডিয়েট দেবো। আমিও স্টুডেন্ট, সাথে ব্যবসা করি। আমি ডিলার, নওগাঁ জেলার। আমি ভাই কি কি সবচেয়ে কোম্পানি জুনিয়র। ছিল বস? পিএফএল বেবি ফুড। হুম। আচ্ছা, ভাই কি সুমন আলোচনা ভাই, শেষ নিজস্ব? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা আবার একটু ক্লাসে ব্যাক আসি। খুবই দুঃখিত, অ্যাকচুয়ালি আন্দোলনে ছিলাম, তো আন্দোলনে গুলিবিদ্ধ ছিলাম, তো সেক্ষেত্রে এই সরকারি একটাই আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, সেজন্য আর কি কল করছে। জি। আচ্ছা, সো যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ট্রেডার মূলত কয় ধরনের, এটা আমরা একটু আলোচনা করতেছিলাম। আমরা প্রথমেই পাইছিলাম হচ্ছে আমাদের রিটেইলার ট্রেডার। ওকে, রিটেইলার ট্রেডার, আমরা এগুলো একটু কাইটা দিই। রিটেইল ট্রেডার হচ্ছে খুচরা ট্রেডার। এর পরবর্তীতে বড় বড় ব্যাংক, যে সকল ব্যাংক আছে সে সকল ব্যাংক। এছাড়া এর পরবর্তীতে একদল মাঙ্গের নাতি আছে, আমি বলছিলাম, সেটা হচ্ছে হেজ ফান্ড, ডি সরি HEDGE হেজ ফান্ড। এরা হচ্ছে মূলত বড় বড় অ্যামাউন্টের ট্রেড গুলা নেয়। এরা হচ্ছে মূলত দেখবেন যে বড় বড় যেই মার্কেটে সাডেন সাডেন ধস নামে, সেগুলো এই হেজ ফান্ডের মাধ্যমেই হয়ে থাকে। অর্থাৎ এরা বড় লটের ট্রেড মার্কেটে এসে হঠাৎ সাডেন এসে বড় লটের একটা ট্রেড নিয়ে প্রফিট বুক করে বের হয়ে যায়। এর পরবর্তীতে হচ্ছে বড় বড় যে মানে কান্ট্রি বেসড যে ইগুলো আছে সেগুলো হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। আমি সিবি লিখলাম শর্ট ফর্ম, সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল, সি ফর সেন্ট্রাল, বি ফর ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ কোঅর্পোরেশন। ওকে, কর্পোরেশন গুলো আছে যেগুলো আর কি তোমার আপনাদের মূলত ফরেক্স যে ট্রানজেকশন গুলো আছে ইন্টারন্যাশনাল বিজনেসে, সেইখান থেকে আর কি হস্তক্ষেপ গুলা করে কর্পোরেশন গুলা। সো কর্পোরেশন, এখানে আমি CORPORATION ওকে লেখা নাম, তোমরা একটু নোট করে নিবা। সো আমরা টোটাল 5 ধরনের পাচ্ছি। কি কি? রিটেল ট্রেডার, ব্যাংক, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক এন্ড কর্পোরেশন। এই 5 ধরনের ট্রেডার মূলত মার্কেটে এক্সিস্ট করে এবং তারাই মূলত মার্কেটে ট্রেড করে। সো আমি, তুমি, আমরা, তোমরা কিন্তু একজন রিটেল ট্রেডার। আমার তোমার মতন তো হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এছাড়া বড় বড় ব্যাংক আছে, বড় বড় হেজ ফান্ড আছে, বড় বড় সেন্ট্রাল ব্যাংক আছে, বড় বড় কর্পোরেশন আছে। এদের সঙ্গে আমাদের টিকে থাকতে হবে। তার মানে বুঝতে পারতেছো আমাদের ঠিক কতটুকু যুদ্ধ আমাদের মার্কেটে নামার পর করতে হবে, আমাদের কোন ধরনের অ্যানালাইসিস মার্কেটে করে তারপর প্রফিট বুক করতে হবে। ফরেক্স ট্রেডিং কিন্তু খুব একটা ইজি না। সো ইজি ভাবে যদি, যে তোমার ইজি ভাবে দিতে পারবে, দ্যাট ইজ ইজি। আমি তোমার খুব সহজ ভাবে বুঝাই দিচ্ছি, ফরেক্স তোমার কাছে সহজ মনে হচ্ছে। যখন তুমি অন্য কারো কাছে যাবা, তোমার পিপস জিনিসটা এমনি বোঝাবে। পিপস মানে হচ্ছে পার্সেন্টেজ ইন, অনেক বলে পার্সেন্টেজ ইন প্রাইস। পার্সেন্টেজ ইন প্রাইস মানে কি? প্রতি প্রাইসে কত পার্সেন্ট, এইটাই। এইটুকুই যদি আমি তোমার বইলা দিই, তোমার মাথার মধ্যে বারবার পিপ জিনিসটা কি, পার্সেন্টেজটা কি, প্রাইসটা কি, এইটা তোমার মাথার মধ্যে কিন্তু ঘুরবে, তুমি প্যানিক হয়ে যাবে। সহজ ভাবে শিফাত ভাই যে প্রশ্ন করছিলেন যে ভাই 15 দিনে কি শেখা পসিবল, অবভিয়াসলি পসিবল। তোমারে আমি যেইভাবে শিখাবো, এইভাবে যদি তোমাকে শেখানো হয়, অবভিয়াসলি আমি আশা রাখি, বিকজ আমি আগের ব্যাচে কমপ্লিট করতেছি, আগের ব্যাচের মেম্বারদের কাছ থেকেও তোমরা অনেক রিভিউ পাইছো। সো আমাদের কিন্তু যথেষ্ট রিভিউ আছে এবং আমি আশা রাখি তোমাদের এইখান থেকে যারা যারা রেগুলার ক্লাস করতেছো, নট ভিডিও ক্লাস। শোনো, একটা কি বলতো, ভিডিও দেখে একভাবে শেখা যায় আর লাইভ ক্লাসে এসে একভাবে শেখা যায়, কিন্তু বেস্ট কিন্তু লাইভ ক্লাসে এসে তুমি তোমার আমার এক্সপ্রেশনটা বুঝতে পারতেছো, তুমি তোমার এক্সপ্রেশনটা দেখাইতে পারতেছো, আমি তোমার অ্যান্সারটা দিতে পারবো ওইভাবে। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরাসরি কথা বলে ক্লাস করার একটা আলাদা মজা আছে। এটা যারা লাইভের ভিডিও মানে ভিডিও রেকর্ড দেখবে যারা, তারা ঠিক প্রপারলি বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, এরপরে ছোট্ট আর একটু টপিক আছে, সেটা হচ্ছে আমাদের ট্রেডিং এর যে স্টাইল গুলা। তো এখানে আমরা এই টপিকটা আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে আমাদের কয় ধরনের ট্রেডিং হয়: ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, স্কাল্পিং, পজিশন। ওকে, পজিশন ট্রেডিং। তো আমরা মূলত ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর মধ্যে থাকবো। আমরা এই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং, আমরা স্কাল্পিং এও যাবো না, পজিশনেও যাবো না, কজ আমাদের কাছে আমানদা ডলারও নেই, আমানদা সময়ও নেই। দ্যাট ইজ ভাই আমরা ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এই দুইটাকে প্রিফারেবল মনে করি এবং সুইটেবল মনে করি। সো আজকের যে ক্লাসটা বুঝলাম, আজকের ক্লাসে কি কারো কোনো অভিযোগ আছে যে ভাই এই জিনিসটা বুঝতে পারি নাই, এনিথিং? বস আমার অভিযোগ আছে। শিওর শিওর। বস অভিযোগটা হলো কি, আমি তো আপনার সাথে জয়েন করছি হচ্ছে কয়টা হবে, এই তো 11:30 পরে মনে হয়, 11:48 সরি।
তারপর থেকে জি তার আগে সরি কি কি ক্লাস করা হয়েছে, মানে আজকে আমার একটা সূচিপত্র দিবেন আজকে সারা মানে আজকে এই ক্লাসে আর কি কয়টা টপিক নিয়ে বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, আমি বলি, তুমি একটু নোট ডাউন করো, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে পিপ নিয়ে, পিপ, হ্যাঁ, ঠিক। পিপস, তার পরবর্তীতে লট, তার পরবর্তীতে লেভারেজ। ও বস হ্যালো, জি লর্ডের সময় তো আমি ছিলামই, পিপস এর হুম শেষ দিকেই তো আমি জয়েন্ট হয়েছি। হ্যাঁ, তাইলে আমাদের শুরুটাই হয়েছে, আমরা প্রথমে ঢুকে পরে আগে কিছুক্ষণ আলোচনা করছিলাম, অনেকে প্রশ্ন ছিল, নিয়ে আলোচনা অনেকের ইয়া করছি। ছিল, ওই টপিকটাই ছিলাম। ও আচ্ছা। তাইলে আশা করি তুমি ফুল ক্লাস পাইছো। জি জি। আচ্ছা, তাইলে এইটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে, এনিথিং? না, জি না। প্রপারলি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি। সবাই, পিপস নাকি বাদে এক দুইজন? মানে পিপ বাদে ধরে সব নেন বুঝতে যে পারছো, তাই? জাস্ট জি প্র্যাকটিক্যাল জি বস। প্র্যাকটিক্যাল কয় জি পিপসে কয় ডলার যদি একটু বলতেন। আচ্ছা, কয় পিপসে কয় ডলার না, এটা হচ্ছে লটের সিস্টেমে, কোনো পিপসে কোনো ডলার নেই, লটের সিস্টেমে। স্ট্যান্ডার্ড লটের এক লটে $10, মিনি লটের এক লটে $1, মানে এক লটের এক পিপসে, সরি, স্ট্যান্ডার্ড লটের এক লটের এক পিপসে $10, মিনি লটের এক লটের এক পিপসে $1, মাইক্রো লটের এক লটের এক পিপসে 10 সেন্ট। হ্যাঁ, এই তো মুখস্থ হয়ে গেছে মেম্বারদের। যাক, ভালো, আলহামদুলিল্লাহ, ভাল লাগলো শুনা। যে আপনি যে একটা ট্রেড দেখেছিলেন না আপনার, হ্যাঁ ও- 0.7 লটের মনে হয়েছিল ওইটা, হ্যাঁ, তাহলে ওইটা কি মানে পার পিপ চেঞ্জ মানে $0.7? $0.7 না $60 করে মূলত, মানে সরি, যেহেতু এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড লটের মধ্যে মূলত ট্রেডটা চলতেছিল, তো আমি আশা করি $60 এখানে করে আমি পাবে। $60 করে পাবো। হ্যাঁ লস হলে $60 করে গচ্ছা যাবে, আর লাভ হলে $60 করে হবে। হ্যাঁ, বুঝতে পারছে, ভেরি গুড, যাক ভাল লাগলো। আমি আমার কি একটা বুঝাইতে আছে ভাই, পারছি তাইলে? হ্যাঁ আমার ক্লাস একটা করে আছে কি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলেন। আমার মানে প্রবলেম নাই, তবে একটা জিনিস শুনতে চাচ্ছিলাম প্র্যাকটিক্যাল বল। হিসেবে। ধরে নেন যে তাহলে আমি আমার একটু বলি তাহলে, মানে এটা কি ক্লাসের রিলেটেড, নাহলে রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ এমনিও আদ্দামরা হয়ে গেছে। না, রেকর্ডিং অফ করেন, সমস্যা নাই। কারো যদি ক্লাসের উপর কোনো টপিক থাকে, প্রায় 10-15 মিনিট মানে আমি খালি চুপই ছিলাম, কথা বলতেছিলাম, রেকর্ডিংটা এমনিও বিরক্তিকর হয়ে যাবে না যারা রেকর্ডিং দেখবে, তো আমি রেকর্ডিংটা অফ করে দিই নাকি? জি ভাই, অফ করে দেন ভাইয়া। আচ্ছা, এইবার বলেন আপনাদের কি প্রশ্ন আছে, নাও।